গুড ইভিনিং এভরিওয়ান, সবাই চলে এসেছে। আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্লাইডস গুলো সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশনের লাস্ট টপিক পড়বো, সেটা হলো ইআই এলিমিনেশন অর ইন্ট্রামলিকুলার এলিমিনেশন। একে আবার অন্য নামও জানা যায়, সেই নামটা হলো যেমন ইন্ট্রামলিকুলার এলিমিনেশন। অনেক সময় এইসব রিঅ্যাকশন থার্মাল কন্ডিশনে হয়, সেই জন্য একে বলা হয় থার্মাল এলিমিনেশন অর পাইরোলাইটিক এলিমিনেশন। পাইরো মানে হিট, মানে হিটের ফলে যে এলিমিনেশন হয় তাকে বলা হয় পাইরোলাইটিক এলিমিনেশন। আবার এখানে দেখো সিন এলিমিনেশন লেখা আছে। সিন এই টার্মটা এসছে স্টিরিওকেমিস্ট্রি থেকে, ঠিক আছে? এখানে যে লিভিং গ্রুপটা আছে, মানে বিটা হাইড্রোজেন এবং লিভিং গ্রুপ, তারা একে অপরের সঙ্গে সিন পজিশনে থাকে, সেই জন্য এর নাম হয়েছে থার্মাল সিন এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে? তবে ডেফিনেশনটা কি? ডেফিনেশন হলো the EI elimination reaction তাহলে ডেফিনেশনটা কি? The EI elimination reaction is an important unimolecular pericyclic process. ইম্পর্টেন্ট পার্ট কি কি? ইউনিক না, একটা মানে ট্রানজিশন স্টেট যেটা নেচার হবে সাইক্লিক, ঠিক আছে? তাহলে unimolecular pericyclic process where a substrate bearing a basic living group, হ্যাঁ, তার নেচারটা হলো বেসিক, eliminates a beta hydrogen through a cyclic highly organized transition state, ঠিক আছে, উইদাউট রিকোয়ারিং এনি এক্সটার্নাল বেস অর সলভেন্ট। অনেকগুলো জিনিস এখানে বলা আছে একসঙ্গে। তাহলে কি কি এর নেচার? কি কি এর নেচার? হলো ইউনিমলিকুলার, এটা একটা পেরিসাইক্লিক প্রসেস, মানে থার্মাল কন্ডিশনে হবে, এবং এটা অ্যারাউন্ড এ সাইকেল, মানে সাইক্লিক ট্রানজিশন স্টেটে হবে, ঠিক আছে? লিভিং গ্রুপটা কিরকম নেচার? বেসিক লিভিং গ্রুপ, ঠিক আছে? এই বেসিক লিভিং গ্রুপ যখন বেরোবে তখন বিটা হাইড্রোজেনকেও বের করবে থ্রু সাইক্লিক ট্রানজিশন স্টেট। যখন আমরা E2 রিঅ্যাকশন করেছিলাম তখন আমার কি লেগেছিল? একটা এক্সটার্নাল বেস লেগেছিল, যেমন ইথক্সাইড, তাই তো, or মিথক্সাইড OMe, or in simplest কেসে হাইড্রোক্সাইড বেস লেগেছিল। তাহলে E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের কি লেগেছিল? এক্সটার্নাল বেস লেগেছিল। আবার যখন E1 রিঅ্যাকশন করেছিলাম তখন আমাদের এই যে কার্বোক্যাটায়ন জেনারেট করেছিল, সেই কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করতে কি লেগেছিল? আমাদের সলভেন্ট, তাই না? তাহলে এইসব রিঅ্যাকশন গুলো ক্যাটালাইজ করে এক্সটার্নাল ফ্যাক্টর লাইক সলভেন্ট অর বেস। কিন্তু এই ইআই এলিমিনেশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কোনো রকম আমার এক্সটার্নাল কোনো ক্যাটালিস্ট লাগছে না, শুধুমাত্র হিটের সাহায্যে এই রিঅ্যাকশন হয়, ঠিক আছে? তাহলে এই ধরনের এলিমিনেশন রিঅ্যাকশনকে বলা হবে ইন্ট্রামলিকুলার এলিমিনেশন or internal elimination or thermal sin elimination or pyrolytic elimination reaction, ঠিক আছে? তাহলে এই রিঅ্যাকশনটাকে আবার আমি যেটাকে ডিটেলসে পড়ি, যে ফিচার্স গুলো কি কি, আবার এটা রিপিট করছি আমি। তাহলে এই রিঅ্যাকশন গুলো হলো ইন্ট্রামলিকুলার সেলফ প্রমোটেড।
সেলফ প্রমোটেড মানে বাইরে থেকে কোনো কিছু আমার এক্সটার্নাল কিছু লাগছে না, বেস বা কিছু লাগছে না। ঠিক আছে, ফাংশনাল গ্রুপস বেসিক অফ অ্যাক্ট অ্যাজ দ্য ইন্টারনাল বেস। ঠিক আছে, তো মলিকুলের মধ্যেই ফাংশনাল গ্রুপ যে লিভিং গ্রুপ আছে সেটা বেস হিসেবে কাজ করছে, যেটা বিটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, নো অ্যাডেড বেস, বাইরে থেকে কোনো আমাকে বেস ইউজ করতে হচ্ছে না, ব্রনস্টেড বেস অর আয়নিক ক্যাটালিস্ট কোনো কিছু ইউজ করতে হচ্ছে না। প্রসেসটা কিসে হচ্ছে? কনসার্টেড পেরিসাইক্লিক মেকানিজম। ঠিক আছে, তাহলে আলফা পজিশনে, সি আলফা পজিশনে যে লিভিং গ্রুপ আছে এবং সি বিটা পজিশনে যে হাইড্রোজেন আছে, হ্যাঁ, এই দুটো বন্ড একসঙ্গে ব্রেক করছে। আর কি হচ্ছে? সি সি ডবল বন্ড একসঙ্গে ফর্ম হচ্ছে। আর কি, এই যে এক্স এবং এই এইচ, এই দুটো মিলে এইচ এক্স বন্ড তৈরি করছে। এটা একটা কনসার্টেড পাথ, যেখানে সি আলফা এক্স এবং সি বিটা এইচ এই দুটো বন্ড ভাঙছে, সি সি ডবল বন্ড তৈরি হচ্ছে এবং এইচ এক্স বন্ড তৈরি হচ্ছে। তাহলে এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস, যেটা একটা সাইক্লিক পাথে হচ্ছে, সাইক্লিক ট্রানজিশন স্টেট। কোন ধরনের সাইকেল ফর্ম হয়? মোস্ট অফ দ্য কেসেসে আমার 5 মেম্বার অর 6 মেম্বার সাইক্লিক স্টেট তৈরি হয়। রেয়ার কেসে 4 মেম্বার। ঠিক আছে, রেয়ার কেসে 4 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হয়, বাট মোস্ট অফ দ্য কেসে 5 মেম্বার অর 6 মেম্বার। আরেকটা কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো স্ট্রিক্ট সিন স্টিরিও স্পেসিফিসিটি। সিন মানে কি? সিন মানে ধরে নাও যে লিভিং গ্রুপ অ্যান্ড বিটা হাইড্রোজেন এই দুটো তারা সিন পজিশনে একই দিকে থাকবে। এবার দেখো এখানে লিখেছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ডাইহেড্রাল অ্যাঙ্গেল, হোয়াট ইজ ডাইহেড্রাল অ্যাঙ্গেল? ডাইহেড্রাল অ্যাঙ্গেল মানে ধরে নাও এরকম একটা আছে সাবস্ট্রেট। ঠিক আছে, তাহলে তুমি যদি এই বরাবর তাকাও তাহলে কিভাবে দেখছো? যখন আমরা নিউম্যান প্রজেকশন করেছিলাম, কি করেছিলাম? নিউম্যান প্রজেকশনে এরকম একটা জিনিস করেছিলাম, তাই না? এরকম। তাহলে ইক্লিপস কনফিগারেশনে এই যে এক্স এন্ড এইচ এর যে অ্যাঙ্গেলটাকে বলছি ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি, মানে এইটা, এইটা আর এইটা। ঠিক আছে, এই দুটোকে যদি তুমি দুটো কার্বনকে একই জায়গায় নিয়ে চলে আসো, মানে একটা পিছনে আরেকটা, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? এই এক্স এবং এইচ এর মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, যেহেতু এই রিঅ্যাকশন গুলো কি হচ্ছে, তোমার সাইক্লিক ট্রানজিশন স্টেটে যাচ্ছে এবং কি হচ্ছে একটা কনসার্টেড স্টেট, তাহলে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না। যেহেতু কোনো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, সেহেতু কোনো আমরা রিঅ্যারেঞ্জমেন্ট এইসব রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখতে পাবো না। কিন্তু দেখো E1 রিঅ্যাকশন যখন আমরা করেছিলাম তখন আমরা কি তৈরি হয়েছিল? কার্বোক্যাটায়ন। এবং কার্বোক্যাটায়নের ফলে কি হয়েছিল? লেস স্টেবল থেকে মোর স্টেবলে যেতে হয়েছিল। তার জন্য আমাদের কি হয়েছিল? 1,2 হাইড্রোজেন হাইড্রাইড শিফট হয়েছিল, আর 1,2 মিথাইল আর অ্যালকাইল গ্রুপ শিফট হয়েছিল। এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু কোনো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে না, সেই জন্য এইসব রিঅ্যাকশনে কোনো আমরা রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বোঝা গেছে ফিচার্স গুলো? শুভদীপ বুঝতে পেরেছো ফিচার্স গুলো? মোনালিসা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট, এরপর আমরা কিছু টিপিক্যাল ইয়া এলিমিনেশনের এক্সাম্পল দেখবো। ঠিক আছে, এবং তাদের ডিপেন্ডিং অন সাবস্ট্রেট তাদের আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, যেমন দেখো যে ধরনের সাবস্ট্রেট আমরা টিপিক্যালি এলিমিনেশন ইয়া এলিমিনেশনে দেখতে পাই সেগুলো হলো জ্যানথেট। জ্যানথেটের যে স্ট্রাকচারটা, জ্যানথেট কম্পাউন্ড কেমন দেখতে? আর সি সি এস, আর ও সি এর সঙ্গে ডবল বন্ড এস, তারপরে এস CH3, এগুলো হলো জ্যানথেট কম্পাউন্ড। ঠিক আছে, তেমনি আছে মানে লিভিং গ্রুপের নেচারটা কিরকম হয়? অ্যামিন অক্সাইড। ঠিক আছে, কিরকম লিভিং গ্রুপ হতে পারে? এস্টার্স হতে পারে, এস্টার কম্পাউন্ড হতে পারে, সেলেন অক্সাইড হতে পারে, সেলেনিয়াম মেটাল দিয়ে সেলেনিয়ামের অক্সাইড হতে পারে,
সালফোক্সাইড হতে পারে, আর কার্বনেট আর কার্বামেট হতে পারে। তাহলে এত ধরনের সাবস্ট্রেট যারা এলিমিনেশন রিঅ্যাকশনে যায়, ডিপেন্ডিং অন দি সাবস্ট্রেট ক্লাস, প্রতিটার আলাদা আলাদা নাম আছে। যেমন যখন জ্যান্থেট টাইপের সাবস্ট্রেট নিয়ে আমি রিঅ্যাকশন করব এলিমিনেশন, তখন এই রিঅ্যাকশনের নাম চুগিভ রিঅ্যাকশন। ঠিক আছে? যখন অ্যামিন অক্সাইড দিয়ে আমি রিঅ্যাকশন করব এলিমিনেশন রিঅ্যাকশন, এস্টার বা অ্যাসিডেট দিয়ে, এদের নাম হয় এস্টার আর অ্যাসিডেট পাইরোলিসিস। ঠিক আছে? এমনি আরো বিভিন্ন রকম নাম আছে। যেটা হচ্ছে না, অ্যামিনো অক্সাইড যদি দেখতে পাই সাবস্ট্রেটের মধ্যে, আমরা প্রেফার করব এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে? এলিমিনেশন ইন্টারনাল। আচ্ছা, এদের ক্ষেত্রে কি কি ধরনের সাবস্ট্রেটের যে এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে, কি ধরনের ট্রানজিশন স্টেট তৈরি হয়? চুগিবের ক্ষেত্রে 6 মেম্বার তৈরি হয়, কোপের ক্ষেত্রে 5 মেম্বার, এস্টার আর অ্যাসিডেটের ক্ষেত্রে 6 মেম্বার। হ্যাঁ, কি রিঅ্যাকশন নাম, এগুলোর মধ্যে কোন রিঅ্যাকশনটা ফিট করছে এখানে? কোনটা স্যার? প্রথম একটা? প্রথম একটা, এটা এটা কোন এটা? ঠিক আছে, এর ট্রানজিশন স্টেট কোনটা হয়? 6 মেম্বার। দেখো 6 মেম্বারের ট্রানজিশন স্টেট তৈরি হয়েছে। এগুলো মুছে দিয়ে একটু দিয়ে দিয়ে, তাহলে এস্টার 6 মেম্বার। তাহলে রিঅ্যাকশনের নাম কি? এস্টার পাইরোলিসিস রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। ঠিক আছে? আলফা কার্বন থেকে এটা বেরিয়ে যাচ্ছে, আর এই সাবস্ট্রেটটাই, এই সাবস্ট্রেট যে লিভিং গ্রুপ, সেই বেস হিসাবে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করছে। তাহলে একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে। এই সাইক্লিক ট্রানজিশন স্টেট থেকে আমার কি তৈরি, কি পাচ্ছি আমি? একটা অ্যালকিন পাচ্ছি আর একটা লিভিং গ্রুপ পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, নিচেরটা দেখো, নিচের স্পিসিসটা বলো, এটা কে বলো? আনোসি বলো। কি ধরনের রিঅ্যাকশন? উপরে কোন ক্লাসটা থাকছে? আনোসি, আনোসিকা আছে? নাজমি, নাজমিও নেই। সেরেস, সেরেস, হ্যাঁ বলো। এই যে নিচের যে রিঅ্যাকশনটা করেছি, 2 নম্বর রিঅ্যাকশন, এটা কোন রিঅ্যাকশন? উপরে যে আমি ক্লাস অফ রিএজেন্ট দিয়েছি, কোন ক্লাস অফ রিএজেন্ট এটা? বলতে পারবে? বুঝতে পারছো তাই তো? দেখো এখানে কি কম্পাউন্ড আছে, NH2 আর NR2 হলে কিরকম গ্রুপ বলি আমরা? অ্যামিন, তাই না? অ্যামিনের সঙ্গে যদি অক্সিজেন থাকে তাকে আমরা কি বলি? অ্যামিন অক্সাইড, তাই না? তাহলে অ্যামিন অক্সাইড সাবস্ট্রেট ক্লাস। ঠিক আছে? এটা হলো অ্যামিন অক্সাইড সাবস্ট্রেট ক্লাস। তাহলে অ্যামিন অক্সাইড যদি সাবস্ট্রেট ক্লাস হয়, দেখো এটার সঙ্গে ম্যাচ করছে NR3O। তাহলে এর মেম্বার কত? 5 মেম্বার রিং এ হবে। তাহলে এলিমিনেশনের নাম কি? ও এলিমিনেশন। তাহলে আমি এই দুটো
এক্সাম্পল দেখিয়েছি, প্রথমটা দেখিয়েছি আমি এস্টার পাইরোলিসিস আর সেকেন্ডটা দেখিয়েছি পোপ এলিমিনেশন। ঠিক আছে, দিস আর সাম টিপিক্যাল এক্সাম্পল অফ elimination reaction which are occurring through EI mechanism। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? মোনালিসা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এছাড়াও এগুলো আরো অন্যান্য ধরনের রিঅ্যাকশন এলিমিনেশন পাথওয়েতে যায়, ইআই পাথওয়েতে যায়। যেমন এর নাম, প্রথমটার নাম কি হবে মোনালিসা? কি ধরনের সাবস্ট্রেট? প্রথমটা ওই অ্যামিন অক্সাইড। অ্যামিন অক্সাইড। তাহলে এটা পোপ এলিমিনেশন, দেখো 5 মেম্বার ট্রানজিশন শিখে যাচ্ছে। আচ্ছা, এটা কি ধরনের? সেলন অক্সাইড, তাই না? এই দেখো সেলেন অক্সাইড রিএজেন্ট, তাই না? তারপরটা কি? তাহলে এটা হলো সেলেন অক্সাইড। তারপরটা স্যার এস্টার তো। তারপরটা এস্টার, এস্টার পাইরোলিসিস। আর এই কম্পাউন্ডটা না কি ধরনের কম্পাউন্ড? স্যার ওই জ্যানথেটটা। গ্রানথেট। These are some example of EI elimination reaction। ঠিক আছে, নেক্সট। তাহলে EI এলিমিনেশনে কি কি ফ্যাক্টর কাজ করে, মানে কি কি জিনিস আছে? তাহলে যে কোনো রিঅ্যাকশনে আমার কি কি লাগে? রিএজেন্ট লাগে, কেমন ধরনের সলভেন্টে রিঅ্যাকশন করব সেটা লাগে, এবং রিঅ্যাকশনের কন্ডিশন কি হবে। তাহলে রিএজেন্ট এলিমিনেশন ইন্টারনাল ইআই মেকানিজমের রিএজেন্ট কিরকম লাগে? দেখো একটু আগে আমরা বললাম যে এখানে কোনো এক্সটার্নাল বেস লাগে না। কি হয়, যেখানে যে লিভিং গ্রুপটা আছে ওই লিভিং গ্রুপটাই, এই লিভিং গ্রুপটাই কি করে, নিজে বেস হিসেবে কাজ করে। নেক্সট, রিএজেন্টস আর সোললি টু প্রিপেয়ার দ্য সাবস্ট্রেট ইন সিটু। মানে যে রিএজেন্ট আমরা তৈরি করব, পরবর্তীকালে আমি দেখাবো একটা রিঅ্যাকশন, টিপিক্যাল রিঅ্যাকশন, টু গিভ রিঅ্যাকশন এক্সাম্পল দিয়ে, সেখানে সাবস্ট্রেটটাকে আমরা নিজে তৈরি করে নিতে হয়। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল মেটা পারক্লোরোবেনজোইক অ্যাসিড, মেটা ক্লোরোপারবেনজোইক অ্যাসিড ইউজ করা হয় অ্যামিন থেকে অ্যামিন অক্সাইড তৈরির জন্য। আবার কার্বন ডাইসালফাইড, সোডিয়াম হাইড্রাইড এবং মিথাইল হাইড্রাইড ইউজ করা হয় জ্যান্থেট এস্টার সিনথেসিসের জন্য। তাহলে তোমার কি করতে হবে, রিএজেন্টটা তোমার তৈরি করা থাকবে না, রিএজেন্টটা তোমার মাঝখানে কোন স্টেপে তৈরি করে নিতে হবে, দেন তোমাকে এলিমিনেশন রিঅ্যাকশনে এক্সপার্ট করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি তুমি অ্যামিন দেখো, সেই অ্যামিনটাকে তুমি এমসিপিবিএ মেটা ক্লোরোপারবেনজিক অ্যাসিড দিলে কি হয়ে যাবে, এন অক্সাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেন সেটা এলিমিনেশনে যাবে ইআই। ঠিক আছে, আচ্ছা কি ধরনের সলভেন্ট ইউজ করতে হবে? দেখো যখন আমরা E1 রিঅ্যাকশন করেছিলাম, E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল সেই জন্য আমাদের পোলার প্রোটিক সলভেন্ট লেগেছিল। আবার E2 ক্ষেত্রে আমার যেহেতু বেসটা নেকেড করতে হয় সেই জন্য আমার পোলার অ্যাপ্রোটিক লেগেছিল। তাহলে পোলার প্রোটিক লেগেছিল আমার E1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন এবং যে কাউন্টার অ্যানায়ন সেটাকে স্টেবিলাইজ করার জন্য পোলার প্রোটিক লেগেছিল। E2 এর ক্ষেত্রে যে আমার বেসটা আছে সেই বেসটার বেসিক স্ট্রেংথটা বাড়ানোর জন্য আমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট লেগেছিল। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হলে কি হবে, কাউন্টার ক্যাটায়নটা স্টেবিলাইজ হয়ে যাবে, তার জন্য বেসটা হয়ে যাবে নেকেড। কিন্তু আমার এই এলিমিনেশন রিঅ্যাকশন, যে ইন্টারনাল এলিমিনেশন রিঅ্যাকশন, সেই ক্ষেত্রে আমার একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট হচ্ছে, যেটা লার্জলি নন পোলার ইন নেচার, নন পোলার নেচার। তাহলে আমার সেই ক্ষেত্রে আমার কি ধরনের সলভেন্ট লাগা দরকার? ইনার্ট নন পোলার সলভেন্ট। আর কিছু কিছু ক্ষেত্রে উইকলি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট লাইক বেনজিন অর টলুইন, হ্যাঁ এই ধরনের সলভেন্ট আমরা ইউজ করব এলিমিনেশন ইন্টারনালের জন্য। আবার কোনো কোনো ক্ষেত্রে ফর এক্সাম্পল যেগুলো হাই টেম্পারেচার রিঅ্যাকশন, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সাবস্ট্রেটটাকেই আমরা নিট ইউজ করব, আর পুরো রিঅ্যাকশনটাকে আমরা গ্যাস ফেজে করব। এটা কেন করব?
কারণ যদি আমরা বাইরে থেকে সলভেন্ট অ্যাড করি, সেই সলভেন্ট কি করবে, এই সাইক্লিক ট্রানজিশন স্টেটের তৈরি হতে বাধা প্রদান করবে। কারণ সাইক্লিক ট্রানজিশন স্টেটে তৈরি হচ্ছে কি হচ্ছে, সাবস্ট্রেটটার সঙ্গে মানে সাবস্ট্রেটটার নিজের অ্যাটমগুলো নিয়ে সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি করছে। এবার বাইরে থেকে যদি কোনো তুমি একটা সলভেন্ট অ্যাড করো, যে সলভেন্টটা সাবস্ট্রেটের সঙ্গে ইন্টারঅ্যাকশন করতে পারে, তাহলে কি হবে, সাইক্লিক ট্রানজিশন স্টেট ফরমেশন হবে না। তার জন্য মোস্ট অফ দ্য কেসেসে আমরা ইআই এলিমিনেশন রিঅ্যাকশন প্রেফার করি আইদার নিট কন্ডিশনে অর গ্যাস ফেজে। আর যদি কোনো ক্ষেত্রে আমার সলভেন্ট লাগে, সেক্ষেত্রে আমি প্রেফার করব ইনার্ট নন পোলার সলভেন্ট অর উইকলি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? আনসি বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এতক্ষণ শুনতে পাচ্ছেন নাকি তুমি কথাটা? তোমাকে একটা কোয়েশ্চেন করি। না স্যার, শোনা যাচ্ছে না কিছু। ও তাহলে কি আমি আগের স্লাইডে যাব? স্ক্রিনশট নিয়েছি। হ্যাঁ, স্ক্রিনশট নিয়েছো? স্যার এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে আসলে। আচ্ছা, আগের স্লাইডটা বুঝতে পেরেছো কি করতে চাইছিলাম? আগের স্লাইডে দেখো। হ্যাঁ, আরেকবার বলুন তো। হ্যাঁ, আগের স্লাইডে এই স্লাইডে দেখেছো, এই স্লাইডে দেখেছো? এটা বুঝতে হ্যাঁ স্যার, পেরেছো? ওটা দেখেছি। হ্যাঁ, ওটা দেখেছি। আচ্ছা, এই স্লাইডে আমি বোঝাতে চাইছিলাম যে ইআই এলিমিনেশনের ক্ষেত্রে কি ধরনের সাবস্ট্রেট তুমি ইউজ করবে, এবং ডিপেন্ডিং অন দ্য সাবস্ট্রেট তোমার এলিমিনেশনের আলাদা আলাদা নাম আছে। যেমন তুমি যদি জ্যান্থেট সাবস্ট্রেট নিয়ে কাজ করো, এলিমিনেশন করো, তাহলে সেই রিঅ্যাকশনের নাম হবে চুগিভ রিঅ্যাকশন। অ্যামিনো অক্সাইড যদি তোমার সাবস্ট্রেট ক্লাস হয়, তাহলে তার রিঅ্যাকশনটা পড়ে যায় কোপ এলিমিনেশনের ক্ষেত্রে। এবার যদি এস্টার হয়, তাহলে এর নাম হয়ে যাবে এস্টার পাইরোলিসিস। সেলেনোক্সাইড হলে তার আলাদা নাম আছে, এবং সালফোক্সাইড, এরকম ভাবে অনেক অনেক নাম আছে। তো এখানে এই যে আমি সাবস্ট্রেট একটা টেবিল দিয়েছি, দেখো যেখানে সাবস্ট্রেট ক্লাস দিয়েছি, তার স্ট্রাকচার কেমন হবে আর তার নাম কি হবে, এবং সেই সব রিঅ্যাকশনের ক্ষেত্রে যে ট্রানজিশন স্টেটটা হবে সেটা কেমন হবে, 6 মেম্বার না 5 মেম্বার। ঠিক আছে, এগুলো বোঝানোর পরে আমি বলছিলাম দুটো আমি এক্সাম্পল দিয়েছিলাম। ঠিক আছে, দুটো দেখো এই টেবিলটাতে এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। এটা 1 নম্বর এক্সাম্পল, এটা 2 নম্বর এক্সাম্পল। আমি বলছিলাম যে 1 নম্বর এক্সাম্পলটা কোন ধরনের সাবস্ট্রেট, এটা বলতে পারবে? কোন সাবস্ট্রেট এস্টার হবে? এস্টার ক্লাসে বিলং করে। দেখো আর সি ডবল বন্ড ও আর, তাহলে এই রিঅ্যাকশনটা কি হচ্ছে, এস্টার আর অ্যাসিটেট পাইরোলিসিস ক্লাসের মধ্যে পড়ছে। এবং দেখো এই যে ট্রানজিশন তৈরি হচ্ছে, এটা কত মেম্বার, 6 মেম্বার, 1 2 3 4 5 6, 6 মেম্বার ক্লাসে পড়ছে। নিচের যে সাবস্ট্রেটটা, সেটা কি ধরনের সাবস্ট্রেট? ওটা ওই অ্যামিন অক্সাইড। অ্যামিন অক্সাইড। তাহলে এই ধরনের রিঅ্যাকশনের নাম হয়ে যাবে কি, কোপ এলিমিনেশন রিঅ্যাকশন। আর এই ক্ষেত্রে যে আমার ট্রানজিশন স্টেটের রিংটা কত হবে, 5 মেম্বার রিং হবে। ঠিক আছে, এটাই বলেছিলাম। দেন পরের স্লাইডে আমি বিভিন্ন রিঅ্যাকশন দেখিয়েছিলাম এবং তাদের নামগুলো কিরকম হবে সেগুলো বলি। যেমন এটা অ্যামিন অক্সাইড, তাহলে কোপ রিঅ্যাকশন। সেলেনিয়াম হলে সেলেনঅক্সাইড রিঅ্যাকশন। এটা হয়ে গেল এস্টার, এটা হয়ে গেল জ্যানথেট। ঠিক আছে, এতটাই বলেছিলাম। ওকে স্যার এই সলভেন্ট আরেকবার বলুন না। আচ্ছা, সলভেন্ট আমি আরেকবার বলছি। যখন আমরা E1 রিঅ্যাকশন করেছিলাম, E1 রিঅ্যাকশন আমার কি তৈরি হয় মনে হতে বলো, একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, আর কি হচ্ছে, একটা লিভিং গ্রুপ বেরোচ্ছে, তাই তো? একটা লিভিং গ্রুপ বেরোয় তো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্য। হ্যাঁ স্যার। তাহলে আমার কি ধরনের সলভেন্ট লাগবে, যে সলভেন্ট গুলো এই দুটোকেই স্টেবিলাইজ করতে পারবে? ফর এক্সাম্পল যদি H2O হয়, H2O যে পজিটিভ এন্ড আছে হাইড্রোজেনটা, সেটা স্টেবিলাইজ করবে কাকে, এটাকে, লিভিং গ্রুপকে। আবার অক্সিজেন যে নেগেটিভ এন্ড, সেটা কাকে স্টেবিলাইজ করবে, কার্বোক্যাটায়নকে। তাহলে ওয়াটার একটা এক্সাম্পল কার, পোলার প্রোটিক সলভেন্টের। তাহলে আমরা কি শিখেছিলাম, E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার
পোলার প্রোটিক সলভেন্ট লাগবে। মনে আছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, যখন আমি E2 রিঅ্যাকশন করেছিলাম, E2 রিঅ্যাকশন কি একটা কনসার্টেড স্টেপ রিঅ্যাকশন। তাহলে এই ক্ষেত্রে আমার সলভেন্টের প্রেফারেন্স কে দেখাচ্ছে? সলভেন্টের প্রেফারেন্স দেখাচ্ছে বেস। বেস ধরে নাও তুমি সোডিয়াম ইথক্সাইড ইউজ করছো। সোডিয়াম ইথক্সাইড মানে কি? সোডিয়াম প্লাস প্লাস OET মাইনাস, তাই তো? তাহলে এই ইথক্সাইড বেসটার বেসিসিটি খুব ভালো বাড়াতে গেলে কি করতে হবে তোমাকে? এই সোডিয়ামটাকে কি করতে হবে? সলভেট করতে হবে। তাহলে কোনো ক্যাটায়নকে যদি সলভেট করতে হয় তাহলে আমার কি লাগবে? কি ধরনের সলভেন্ট লাগবে? পোলার অ্যাপ্রোটিক, তাই না? পোলার অ্যাপ্রোটিক যেটা আমার এই সলভেন্ট, এই ক্যাটায়নটাকে সলভেট করে দেবে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? বেসটা হয়ে যাবে নেকেড। বেসটা নেকেড হয়ে গেলে কি হবে? এর ইফেক্টিভনেসটা বেড়ে যাবে। তাহলে E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের দরকার ছিল। এতটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার দেখো EI এলিমিনেশনের ক্ষেত্রে আমার কি হচ্ছে? এখানে কোনো এক্সটার্নাল বেস লাগছে না, সাবস্ট্রেটটা বেস হিসেবে কাজ করছে। আর কি হচ্ছে? ট্রানজিশন স্টেটটা কি হচ্ছে? সাইক্লিক, সাইক্লিক ট্রানজিশন স্টেট, যেটা কিভাবে তৈরি হচ্ছে? ইন্টারমলিকুলার পাথে তৈরি হচ্ছে, তাই না? ইন্ট্রামলিকুলার পাথে তৈরি হচ্ছে মানে উইদিন মলিকুলে তৈরি হচ্ছে। এবার তুমি ধরে নাও এই মলিকুলটা নিজেদের মধ্যে একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি করতে চাইছে, কিন্তু তুমি একটা বাইরে থেকে যদি এমন একটা সলভেন্ট অ্যাড করে দাও যেটা এই কম্পাউন্ডটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, মানে সাবস্ট্রেটের সঙ্গে, তাহলে কি সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হবে? না স্যার। তৈরি হবে না। তাহলে আমাকে এমন একটা সলভেন্ট ইউজ করতে হবে যে যেন এই কম্পাউন্ডের সঙ্গে কোনো ইন্টারঅ্যাকশন না করে, ঠিক আছে? তাহলে সেরকম সলভেন্ট কেমন সলভেন্ট হবে? সেরকম সলভেন্ট হবে ইনার্ট নন পোলার সলভেন্ট, ঠিক আছে? এবার ইনার্ট নন পোলার সলভেন্ট নিলে একটা প্রবলেম কি? যেহেতু আমার সাবস্ট্রেটটা পোলার ইন নেচার, এদের মধ্যে পোলারিটি আছে, একদম যদি নন পোলার সলভেন্ট তাহলে সলিবিলিটির প্রবলেম হবে। সেই ক্ষেত্রে আমাদের পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করতে হবে, বাট এটা হবে উইক, জাস্ট টু ডিসলভ দ্য সাবস্ট্রেট, ঠিক আছে? যেমন বেনজিন, টলুইন, THF এই ধরনের সলভেন্ট আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? যারা হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না। তার ফলে কি হবে? আমার সাইক্লিক ট্রানজিশন স্টেটটা ইজিলি তৈরি হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার জন্য আমাদের নন পোলার বা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করতে হবে। আর যদি কোনো রিঅ্যাকশন নিজে আমার সাবস্ট্রেটটা লিকুইড নেচারের হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কোনো আর সলভেন্ট ইউজ করবো না, সেই ক্ষেত্রে নিট সাবস্ট্রেট আমি ইউজ করব বা গ্যাস ফেজে রিঅ্যাকশন করব। মানে সাবস্ট্রেটটাকে হাই টেম্পারেচারে নিয়ে যাব, ওকে গ্যাসে কনভার্ট করব, দেন রিঅ্যাকশনটা করব, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে রিএজেন্ট কিরকম হতে হবে, সলভেন্ট কিরকম হতে হবে এটা আমরা বললাম। আচ্ছা, রিঅ্যাকশন টেম্পারেচারটা কিরকম হতে হবে? রিঅ্যাকশন টেম্পারেচার ডিপেন্ড করছে সাবস্ট্রেট ক্লাসের উপরে। সাবস্ট্রেট যদি সেলেনঅক্সাইড হয় তাহলে, যেহেতু সেলেনঅক্সাইড একটা উইক বন্ডেড মলিকুল, সেই জন্য ইলিমিনেশন গুলো লো টেম্পারেচারে হয়। অ্যামিন অক্সাইড তার থেকে হাই টেম্পারেচারে হয়। সালফোক্সাইড, অ্যামিন অক্সাইড এগুলো কাছাকাছি টেম্পারেচারে হয়, 80 থেকে 140 ডিগ্রির মধ্যে হয়। জ্যানথেট একটু হাই টেম্পারেচার লাগে, এবং এস্টার আর হাইড্রোলিসিস সব থেকে, এস্টারের যে এলিমিনেশন সেটা সব থেকে হাই টেম্পারেচারে হয়। তাহলে রিঅ্যাকশনের যে প্রোফাইল, টেম্পারেচারের প্রোফাইল সেলেনঅক্সাইডের ক্ষেত্রে সব থেকে লোয়েস্ট টেম্পারেচারে হয়, মানে রুম টেম্পারেচারের কাছাকাছি হয়, এবং এস্টারের ক্ষেত্রে আমার হাই টেম্পারেচারে রিঅ্যাকশন হয়, ঠিক আছে? নেক্সট আমরা
প্রতিটা এলিমিনেশন রিঅ্যাকশনে কাইনেটিক্স পড়েছিলাম এবং থার্মোডাইনামিক্স পড়েছিলাম। আচ্ছা, এলিমিনেশন আমরা একটু আগে বললাম প্রথম ক্লাসেই, এটা কি হবে ইউনিমলিকুলারের নেচার। তাহলে ইউনিমলিকুলার হলে কি হবে, এর কাইনেটিক্স হবে কে ইনটু রেট ইকুয়ালস টু কে ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। জাস্ট লাইক SN1 এন্ড E1, এটারও কাইনেটিক্স কি হবে ইউনিমলিকুলার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। নেক্সট, এবার দেখো যখন ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, তাহলে একটা অ্যাসাইক্লিক মলিকুল থেকে একটা সাইক্লিক মলিকুল তৈরি হচ্ছে। তাহলে অ্যাসাইক্লিক থেকে যখন সাইক্লিক তৈরি হচ্ছে, তখন মলিকুলটার মধ্যে র্যান্ডমনেস বাড়বে না কমবে? মনে হয়েছে? কমবে। কমবে। তাহলে যখন মলিকুলটার মধ্যে র্যান্ডমনেস কমে যাবে, তখন ডেল্টা এস কি হয়ে যাবে? ডেল্টা এস পজিটিভ হয়ে যাবে, তাই না? ডেল্টা এসটা পজিটিভ হয়ে যাবে। আর কি, যখন একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, তখন সিগমা বন্ড ব্রেক করছে আর পাই বন্ড তৈরি হচ্ছে, তাই না? তাহলে সিগমা বন্ড স্ট্রং বন্ড, পাই বন্ড উইক বন্ড। তাহলে সেক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচও কি হয়ে যাবে? পজিটিভ, তাই না? পজিটিভ মানে কি এন্ডোথার্মিক ইন নেচার। ডেল্টা এস নেগেটিভ, ঠিক আছে? মানে সিস্টেমের এনট্রপি কমে যাবে আর এনথ্যালপি কি হয়ে যাবে? এনথ্যালপিও কমে যাবে। বোঝা গেছে? মনে হচ্ছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ট্রানজিশন স্টেটে কি হবে, আমার এনট্রপিও ডিক্রিজ করে যাচ্ছে, আর যে তোমার সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড ভাঙছে আর একটা পাই বন্ড তৈরি হচ্ছে, তার জন্য আমার এন্ডোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে? কিন্তু ওভারঅল রিঅ্যাকশনে কি হচ্ছে? ওভারঅল রিঅ্যাকশনে আমার দেখো, যখন মানে ফর এক্সাম্পল যখন জ্যান্থেট ভাঙছে, তখন জ্যান্থের মলিকুল একটা সিঙ্গেল মলিকুল ছিল, একটা মলিকুল ছিল, সেখান থেকে আমার কি কি মলিকুল তৈরি হচ্ছে? একটা অ্যালকিন তৈরি হচ্ছে, একটা COS মলিকুল তৈরি হচ্ছে, একটা CH3। ফর এক্সাম্পল দেখো এখানে একটা জ্যান্থেট কম্পাউন্ড ভাঙছে, জ্যান্থেট কম্পাউন্ড সিঙ্গেল কম্পাউন্ড ভাঙছে, সেখান থেকে একটা অ্যালকিন তৈরি হচ্ছে, একটা COS কম্পাউন্ড তৈরি হচ্ছে, আর একটা মিথেন থায়োল কম্পাউন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা মলিকুল থেকে তিনটে মলিকুল তৈরি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা এস কি হয়ে যাবে বলো? মনে হয়েছে? ডেল্টা এসটা পজিটিভ হবে। পজিটিভ হয়ে যাবে। তাহলে যে কোনো এলিমিনেশন রিঅ্যাকশন ইন্টারনাল মানে EI মেকানিজম, একে গভর্ন করে কে? এনট্রপি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমার যদিও ডেল্টা এইচটা কি হচ্ছে এন্ডোথার্মিক, কিন্তু রিঅ্যাকশনটা যেহেতু আমার এনট্রপি খুব বেশি বেড়ে যাচ্ছে, সেই জন্য এইসব রিঅ্যাকশন গভর্ন করে কারা? কোন কোন প্যারামিটার? ডেল্টা এস বা এনট্রপি। তাহলে আমরা যে ইকুয়েশনটা জানি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস ডি ডেল্টা এস। তাহলে এনট্রপি তো আমি বললাম পজিটিভ কোয়ান্টিটি, আর যদি আমি রিঅ্যাকশনটা হাই টেম্পারেচারে করি, তাহলে ডেল্টা জি কি হয়ে যাবে? নেগেটিভ। আর ডেল্টা জি যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে রিঅ্যাকশনটা হয়ে যাবে স্পন্টেনিয়াস। তাহলে যে কোনো এই যে, তাহলে আমার এই যে এলিমিনেশন রিঅ্যাকশনকে কেন থার্মালি করতে হচ্ছে? টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে থার্মাল পাওয়ার যখন দিচ্ছি, তখন এ ডেল্টা জিটা নেগেটিভ হচ্ছে, তার জন্য হাই টেম্পারেচারে এই রিঅ্যাকশন গুলো ফেভারেবল হয়। বোঝা গেছে? সাগনিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মোনালিসা বুঝতে পেরেছো এই পার্টটা? হ্যাঁ স্যার। পেরেস? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, নেক্সট, এইসব রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রি কি হবে? আমরা একটু আগেই বললাম
যে ইআই এলিমিনেশন সবসময় প্রেফার করে সিন স্টিরিওস্পেসিফিসিটি, মানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, মানে বিটা হাইড্রোজেন এবং আলফা লিভিং গ্রুপ তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে অ্যাসাইক্লিক তোমাদের কাছে ইম্পর্টেন্ট হলো এটা। সাইক্লিক সিস্টেম তোমাদের যেহেতু স্টিরিওকেমিস্ট্রি নেই, সেই জন্য সাইক্লিক সিস্টেম থেকে আশা করি কোশ্চেন করবে না। তাহলে অ্যাসাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে কিরকম আমি প্রোডাক্ট পাবো। ঠিক আছে, দেখো কি বলেছে, ডায়াস্টেরিওমার্স yield distinct alkene geometries based on minimizing steric interaction in the transition state। মানে যদি দুটো ডায়াস্টেরিওমার নেওয়া হয়, যদি এরিথ্রো আর থ্রিও, সেই ক্ষেত্রে প্রথম কন্ডিশন হলো সিন হতে হবে, দ্বিতীয় কন্ডিশন হলো স্টেরিক রিপালশন কম হতে হবে। এই দুটো ফ্যাক্টর যেটার ক্ষেত্রে স্যাটিসফাই হবে সেই প্রোডাক্টটা মেজর হবে। ফর এক্সাম্পল, এটা একটা অ্যামিন অক্সাইড সাবস্ট্রেট যেটা কোপ এলিমিনেশনে যাচ্ছে। তাহলে দেখো এইখানে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন এই অ্যামিন অক্সাইডের রেসপেক্টে সিন ওরিয়েন্টেশনে যেতে পারে। যখন এই হাইড্রোজেনটা সিন ওরিয়েন্টেশনে যাচ্ছে, তখন কি হচ্ছে, দুটো অ্যালকিল গ্রুপ একে অপরের ট্রান্সে আছে, মানে এদের মধ্যে কোনো রিপালশন হচ্ছে না। তাহলে এই এলিমিনেশনটা যখন হবে, তখন আমার প্রোডাক্ট কি তৈরি হবে, ই অ্যালকিন। তাই তো, এবার দেখো ওই হাইড্রোজেনটার বদলে যদি অন্য হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা আসে, তখন কি হবে, এই যে দুটো হাইড্রোজেন আর গ্রুপ আছে তাদের মধ্যে কি হবে, এদের মধ্যে রিপালশন হবে, স্টেরিক রিপালশন। এই ইন্টারাকশনকে গজ ইন্টারাকশন, যখন আমি স্টিরিওকেমিস্ট্রি পড়েছিলাম নিউম্যান প্রজেকশনে, তখন গজ ইন্টারাকশন বলেছিলাম। তাহলে কি হচ্ছে, এই দুটো গ্রুপের মধ্যে একটা স্টেরিক রিপালশন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এখানে যে এলিমিনেশনটা হবে সেই ক্ষেত্রে সিন কি হবে, এক্ষেত্রে জেড অ্যালকিন তৈরি হবে। কিন্তু যেহেতু এইখানে একটা স্টেরিক রিপালশন হচ্ছে, সেই জন্য জেড অ্যালকিনের ফরমেশনটা কি হবে, বুঝতে পারলাম? মনে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, না বুঝতে পারলে আমি আরেকবার রিপিট করতে পারি, বলো কেউ বুঝতে পেরেছো কি পারোনি? বাকিরা বুঝতে পেরেছো? তাহলে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা, এই দুটো হাইড্রোজেন এই অ্যামিন অক্সাইডের রেসপেক্টে সিন পজিশনে আসতে পারে। যখন এই হাইড্রোজেনটা আসছে, তখন দুটো আর গ্রুপ কি একে অপরের ট্রান্স পজিশন আছে, তাহলে এই এলিমিনেশনটা হলে আমার ই অ্যালকিন তৈরি হবে। তেমনি যদি আরেকটা হাইড্রোজেন আসে, তাহলে সেই ক্ষেত্রে আর দুটো আর গ্রুপের মধ্যে গজ ইন্টারাকশন হবে বা স্টেরিক রিপালশন হবে, তার ফলে যদি এলিমিনেশন হয়ও তাহলে আমার জেড অ্যালকিন হবে। তাহলে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে হবে মাইনর প্রোডাক্ট। সিমিলারলি এই এক্সাম্পলটা আমি এনথরি বই থেকে নিয়েছি। ঠিক আছে, এটা হলো 3 আইসোমার অফ 2 ডিউটেরিও 1,2 ডাইফেনাইল ইথাইল অ্যাসিটেট। তাহলে এটা একটা এস্টার কম্পাউন্ড। এই এস্টার কম্পাউন্ডের কি করছি আমরা, ইআই এলিমিনেশন করছি। তাহলে এই কম্পাউন্ডটার নিউমেন প্রজেকশনটা দেখো, তাহলে এই হাইড্রোজেনটা এটা, এই ফিনাইলটা এটা, বাকিটা বুঝতে পারছো? তাহলে এখানে কি, এখানে এই ডিউটেরিয়ামটা আছে আর এই কার্বনের এখানে যে এস্টার গ্রুপটা আছে, তাহলে কি হচ্ছে, এইভাবে যদি তোমার এলিমিনেশন হয়, তাহলে এই যে ফিনাইল গ্রুপ আর এই ফিনাইল গ্রুপ তারা একে অপরের ট্রান্স পজিশনে আছে, তারপরে কি হবে, যে প্রোডাক্টটা তৈরি হবে এটা ট্রান্স স্টিলবিন বা ট্রান্স প্রোডাক্ট তৈরি হচ্ছে। এরপরে দেখো, যদি এটাকে যদি আমি রোটেট করে দিই, যদি হাইড্রোজেনটাকে যদি আমি রাখি এই
এস্টার কম্পাউন্ডের রেসপেক্টে সিন পজিশনে, তাহলে দুটো ফিনাইল গ্রুপ কি হচ্ছে, তারা একে অপরের সঙ্গে ইক্লিপস পজিশনে আছে, এবং ইক্লিপস পজিশন থাকার জন্য দুটো ফিনাইল গ্রুপ কি হচ্ছে, নিজেদের মধ্যে স্টেরিক রিপারশন করছে। তাহলে কি হচ্ছে, এর ট্রানজিশন স্টেটটা লেস স্টেবল হচ্ছে, এবং এর ক্ষেত্রে যদি এলিমিনেশন হয় সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট কি হবে, সিস 1 ডিউটেরিও স্টিলমিন হবে, যেটা আমার মাইনর প্রোডাক্ট, যেটা আমি একটু আগে বললাম সেই জিনিসটাই এখানে দেওয়া আছে। বোঝা গেছে? মোনালিসা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আপনার গলাটা মাঝে মাঝে ভয়েসটা কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে এখন? হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে এরকম। আপনারই মনে হচ্ছে ওটা নেটওয়ার্কের। হ্যাঁ, আজকে হতে পারে নেটওয়ার্কের প্রবলেম, হতে পারে আজকে একটু প্রবলেম আছে। ঠিক আছে, যেখানে আটকে যাবে সেখানে তোমরা বলবে, ঠিক আছে? আমি কি আরেকবার রিপিট করবো এটা? না না স্যার, এটা শুনতে পেরেছি। আচ্ছা, এর আগেরটা এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট এটারই আরেকটা ডায়াস্টিরিওমার হলো এরাইথ্রো 2 ডিউটেরিও 1 2 ডাইফিনাইল ইথাইল এসিটেট। এই ক্ষেত্রে তোমরা নিজেরা খাতায় করে দেখো এবং তার সঙ্গে মিলিয়ে দেখো। এরাইথ্রো ক্ষেত্রে সিসটা হয়ে যাবে মাইনর, ট্রান্সটা হয়ে যাবে মেজর, ঠিক আছে? এই দুটো এক্সাম্পলই তোমার এন তেওয়ারিতে আছে, ঠিক আছে? এই দুটো অবশ্যই করবে। নেক্সট, যদি সাইক্লিক সিস্টেম হয় তাহলে এটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কারণ তোমরা সাইক্লিক স্টিরিওকেমিস্ট্রি পড়োনি। তাহলে যদি এটা জাস্ট জেনে রাখো, যদি রিজিড রিং যেমন সাইক্লোহেক্সেন সিস্টেম হয়, সেক্ষেত্রে যখন ইটু এলিমিনেশন করেছিলাম তখন আমরা লিভিং গ্রুপ আর যে বিটা হাইড্রোজেন তার মান অ্যাক্সিয়াল করেছিলাম, তাই না? তাতে আমার ইটু এলিমিনেশন হতো। কিন্তু ইআই এলিমিনেশনের ক্ষেত্রে আমাকে সিস 1 আর 2 পজিশনের কোপ্লানারিটি থাকতে হবে, মানে লিভিং গ্রুপ আর আমার বিটা হাইড্রোজেন তারা যেন সিস পজিশনে থাকে, ঠিক আছে? তাহলে এলিমিনেশন অকার্স এক্সক্লুসিভলি ইন সিস বিটা হাইড্রোজেন, ঠিক আছে? এটা তোমাদের এক্সাম্পল জানার দরকার নেই, এটা তোমাদের কোশ্চেন আশা করি পড়বে না, ঠিক আছে? নেক্সট, রিজিওকেমিস্ট্রি। রিজিওকেমিস্ট্রি আমরা দু রকম রিজিওকেমিস্ট্রি শিখেছিলাম, একটা হলো সেটজেপ প্রোডাক্ট আর একটা হলো হফম্যান প্রোডাক্ট। তাহলে ইআই এলিমিনেশনের ক্ষেত্রে আমার প্রেফারেবলি হফম্যান প্রোডাক্ট মানে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ কি, যখন তুমি লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট করবে মানে তখন সেই ক্ষেত্রে যে বিটা হাইড্রোজেনটা থাকবে সেটা টার্মিনাল পজিশনে থাকবে, এবং যখন টার্মিনাল পজিশনে থাকবে তখন যে ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন গুলো আছে সেগুলো কম হবে। সেই জন্য ইন্টারনাল এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার হফম্যান প্রোডাক্ট বা লেস সাবস্টিটিউটেড অ্যালকিন এটা হয় মেজর প্রোডাক্ট, ঠিক আছে? কিন্তু যদি আমার এমন একটা সিস্টেম হয় যেখানে অ্যারোমেটিক রিং জুড়ে আছে আর আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড আছে যারা সিস্টেমটাকে থার্মোডাইনামিক্যালি স্টেবল করবে, সেই ক্ষেত্রে এটা কি করবে, ওভাররাইড করবে হফম্যান এলিমিনেশন প্রোডাক্টকে। মানে সেই ক্ষেত্রে তোমার সেট যে প্রোডাক্ট বা ইন্টারনাল অ্যালকিন মেজরিটি প্রোডাক্ট তৈরি হবে। বোঝা গেছে? তাহলে হফম্যান প্রোডাক্ট জেনারেল কেসে হয়, কেন হয়? কারণ আমার যে টার্মিনাল পজিশনের হাইড্রোজেন গুলোকে নেয় তাহলে আমার কম ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন বা স্টেরিক ইন্টারঅ্যাকশন হবে, সেই জন্য আমার হফম্যান প্রোডাক্ট অ্যাজ এ মেজর প্রোডাক্ট ফরমেশন হয়। কিন্তু যদি অ্যালকিনের স্ট্রাকচার এমন হয় যে ক্ষেত্রে অ্যালকিনের পাশের কার্বন যদি ফিনাইল গ্রুপ হয় বা আলফা বিটা আনস্যাচুরেটেড হয়, সেই ক্ষেত্রে আমার ইন্টারনাল অ্যালকিন ফরমেশন বেশি হবে। কারণ কি, সেই ক্ষেত্রে আমার কনজুগেশনটা বেশি ভালো হবে। ওকে, বুঝতে পেরেছো মানসী? হ্যাঁ স্যার। নেক্সট, আচ্ছা আমরা যে এলিমিনেশন রিঅ্যাকশন ইআই এলিমিনেশন রিঅ্যাকশন বলছি তার মেকানিজমটা বললাম, তার এভিডেন্স গুলো কি কি? তাহলে
এর কয়েকটা এভিডেন্স আছে, এগুলো আমি অলরেডি পড়ালাম। তাহলে তুমি যদি রিঅ্যাকশন করো এবং রিঅ্যাকশনে যদি অর্ডার স্টাডি করো, রিঅ্যাকশনের রেট স্টাডি করো, তাহলে দেখবে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হলে এই রিঅ্যাকশন E1 হবে আর EI হবে। নেক্সট E1 হলে আমার ইন্টারমিডিয়েট কি তৈরি হবে? কার্বোক্যাটায়ন। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এখানে যদি আমি কোনো কাইনেটিক স্টাডি করি, মানে যদি ইনহিবিটর স্টাডি করি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি যদি ফ্রি রেডিক্যাল দিয়ে যদি করি আমি, তাহলে আমার কোন রকম রিঅ্যাকশনের হিন্ডার হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা সরি আরেক ভেঙে বলি। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কি হতে পারে? ফার্স্ট অর্ডার E1 আর EI হতে পারে। E1 আর EI এর মধ্যে ডিফারেন্স কি করে বুঝতে পারবো? যদি রিঅ্যাকশনটা আমি পোলার প্রোটিকে করি, সেই ক্ষেত্রে আমার E1 রিঅ্যাকশনের চান্স বেড়ে যাবে, সেই জন্য আমার রিঅ্যাকশনে ফাস্ট হবে। যদি পোলার প্রোটিক সলভেন্টে এই রিঅ্যাকশনটা করি, তাহলে এটা স্লো হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমি বুঝতে পারবো রিঅ্যাকশনটা E1 না EI। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট নিয়ে যদি আমি রিঅ্যাকশনটা করি, EI রিঅ্যাকশন স্লো হয়, E1 রিঅ্যাকশন ফাস্ট হয়। নেক্সট আরেকটা পাথ হতে পারে এই রিঅ্যাকশনটা সাইক্লিক টিএস দিয়ে হচ্ছে না এটা পোলার ইন্টারমিডিয়েট দিয়ে যাচ্ছে বা একটা রেডিক্যাল ইন্টারমিডিয়েট দিয়ে যাচ্ছে। সেটা প্রুভ করার জন্য কি ধরে নাও, যদি রিঅ্যাকশনটাকে আমি ধরে নিচ্ছি যে এটা একটা রেডিক্যাল ইন্টারমিডিয়েট দিয়ে যাচ্ছে, তাহলে রেডিক্যাল কোয়েঞ্চার বলে একটা স্পিসিস থাকে। তাহলে রিঅ্যাকশনের মধ্যে বাইরে থেকে যদি রেডিক্যাল কোয়েঞ্চার অ্যাড করো, তাহলে কি হবে? এই রেডিক্যালটাকে কোয়েঞ্চ করে দেবে, মানে দুটো রেডিক্যাল একসঙ্গে দুটো একটা বন্ড তৈরি করে দেবে। তাহলে রিঅ্যাকশনটা সেখানেই অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে EI রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখা গেছে বাইরে থেকে যদি তুমি রেডিক্যাল ইনহিবিটর ইউজ করো বা কোয়েঞ্চার ইউজ করো, তাহলে রিঅ্যাকশনের কোনো রেটের তফাৎ হয় না। তার মানে কি রিঅ্যাকশনটা সাইক্লিক ট্রানজিশন স্টেট ফলো করছে। ঠিক আছে, নেক্সট তুমি যে আইসোটোপ স্টাডি করো, সেই স্টাডিতে দেখা গেছে CH বন্ড এবং CN বন্ড আর পার্সিয়ালি ব্রোকেন ইন দ্য ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এর যদি কম্পিউটেশনাল ক্যালকুলেশন করো, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ট্রানজিশন স্টেটে CH এবং CN এর যে সিঙ্গেল বন্ড তার লেন্থেনিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো প্রুভ করে যে এই রিঅ্যাকশন গুলো কি হচ্ছে, একটা সাইক্লিক ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, নট থ্রু ফ্রি রেডিক্যাল মেকানিজম। ঠিক আছে, আর কি আমি প্রোডাক্ট দেখে আমি বলতে পারবো যে এই প্রোডাক্টটা কি মেকানিজমে যাচ্ছে। যেমন যদি E1 পাথে যেত, তাহলে আমি রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট দেখতে পারতাম, রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট দেখতে পারতাম। কিন্তু EI রিঅ্যাকশনে গেলে আমার সিন এলিমিনেশন প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমার প্রমাণ করা যায় যে কোনো রিঅ্যাকশন EI পাথে যাচ্ছে না E1 পাথে যাচ্ছে। বোঝা গেছে? না তুমি বুঝতে পেরেছো এটা? বন্ড লেন্থেনিংটা কি বলেছে? আচ্ছা, বন্ড লেন্থেনিং জিনিসটা কি? ফর এক্সাম্পল আমি একটা সাবস্ট্রেট নিচ্ছি, কোপ এলিমিনেশনে। ঠিক আছে, তাহলে এখানে আর আছে, ঠিক আছে, আর এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে, এখানেও কিছু একটা আছে ধরে নাও। তাহলে কি হচ্ছে এখানে, এটা একটা সিগমা বন্ড, মানে সিঙ্গেল বন্ড, এটা একটা সিগমা বন্ড। তাহলে এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড। তাহলে এ কি করছে, এখানে অ্যাটাক করছে, এই বন্ডটা এখানে ব্রেক করছে, তাই না? আর এই বন্ডটা ব্রেক করছে। তাহলে যখন সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, তখন তার নেচার কি হচ্ছে, এই বন্ডটা ব্রেক করছে, তাই তো, এই বন্ডটা ব্রেক করছে, এই বন্ডটা তৈরি হচ্ছে, তাই তো। তাহলে আগে ছিল সিঙ্গেল বন্ড, এখন কি হচ্ছে, এটা পার্সিয়াল সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড থেকে
পার্সিয়াল সিঙ্গেল বন্ড হচ্ছে। তার মানে কি হচ্ছে, বন্ডটা লেন্থেনিং হচ্ছে না, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তেমনি সিএন বন্ডটা কি হচ্ছে, সিএন বন্ডটা এখানে ভেঙে যাচ্ছে তো, তাহলে এখানেও লেন্থেনিং হচ্ছে। সেটাকে বলছি যে ট্রানজিশন স্টেটে বন্ড লেন্থেনিং হচ্ছে, ঠিক আছে? যেমন রেজোনেন্সের ক্ষেত্রে কি হয়, মনে করো একটা এরকম সাবস্ট্রেট আছে, ঠিক আছে, এরকম এরকম, তাহলে এর যে ডবল বন্ড, যেহেতু এর রেজোনেন্সে যাচ্ছে, কি হচ্ছে, এই বন্ডটা কি হচ্ছে, পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, তার জন্য এর কি হচ্ছে, বন্ড লেন্থটা বেড়ে যাচ্ছে। রেজোনেন্সে পড়েছিলাম না, ডবল বন্ড থেকে কি হচ্ছে, পার্সিয়াল ডবল বন্ড, তেমনি এখানে সিঙ্গেল বন্ড থেকে কি হচ্ছে, পার্সিয়াল সিঙ্গেল বন্ড। তাহলে যখনই বন্ড অর্ডার কমে যায় তখন কি হয়, বন্ডের লেন্থ বেড়ে যায়। এটা পড়েছিলে তো তোমরা? হ্যাঁ স্যার। এই জিনিসটা এখানে বলতে চেয়েছে। তাহলে প্রথম যে এভিডেন্স, সেটা থেকে আমরা প্রুভ করছি যে রিঅ্যাকশনটা আইদার E1 এ অর EI এ যাচ্ছে। নেক্সট আমি কি করছি, সলভেন্টটাকে চেঞ্জ করছি। যদি পোলার প্রোটিক সলভেন্ট নিই তাহলে EI রিঅ্যাকশন ফাস্ট হবে না, E1 রিঅ্যাকশন ফাস্ট হবে, EI রিঅ্যাকশন স্লো হয়ে যাবে। নেক্সট যে পয়েন্ট, সেটা থেকে আমি প্রুভ করছি যে রিঅ্যাকশনটা একটা সাইক্লিক ট্রানজিশন স্টেটে যাচ্ছে, নট থ্রু এনি ফ্রি রেডিক্যাল মেকানিজম। কারণ যে ফ্রি রেডিক্যাল ইনহিবিটর বা আমি কোয়েঞ্চার ইউজ করতাম তাহলে রিঅ্যাকশনের রেটটা কমে যেত, কিন্তু যেহেতু এইসব রিঅ্যাকশনে ইন প্রেজেন্স অফ কোয়েঞ্চার রিঅ্যাকশনের রেটের চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা একটা সাইক্লিক ট্রানজিশন স্টেটের মাধ্যমে যাচ্ছে। 3 নাম্বার, কম্পিউটেশনাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিশন স্টেটের বন্ড লেন্থেনিং হচ্ছে। আর 4 নাম্বার কি, 4 নাম্বার পয়েন্ট দিয়ে আমরা প্রোডাক্ট অ্যানালিসিস করে দেখছি যে আমি সিন এলিমিনেশন প্রোডাক্ট পাচ্ছি। যদি E1 পাতে যেত আমি সেই ক্ষেত্রে কি পেতাম, রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পেতাম, ঠিক আছে? মানে এই 4টা পয়েন্ট আমাকে প্রুভ করে দেখাচ্ছে যে আমরা যে EI মেকানিজমের যেটা মেকানিজম দেখিয়েছিলাম, পাথটা দেখিয়েছিলাম, এটা ঠিক আছে। বোঝা গেছে? মনে হচ্ছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রাগিনী, সুবনি বুঝতে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমি কিছু টিপিক্যাল এক্সাম্পল দেখাবো, হ্যাঁ, এবং সেগুলো কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমরা বলেছিলাম চুগিভ রিঅ্যাকশন। চুগিভ রিঅ্যাকশন মানে কি? চুগিভ রিঅ্যাকশন ইজ অ্যান এক্সাম্পল অফ এলিমিনেশন ইন্টারনাল, তাই না? তাহলে সেখানে কি হচ্ছে, কি ধরনের সাবস্ট্রেট আমরা ইউজ করতাম, জ্যান্থেড এস্টার ইউজ করতাম, সেখান থেকে কি প্রোডাক্ট পেতাম, অলিফিন। তো আমরা একটু আগে বলেছিলাম যে রিএজেন্ট আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে শুরু করেছি একটা অ্যালকোহল দিয়ে, এবং এই অ্যালকোহলটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রাইড, দেন CH কার্বন ডাইসালফাইড এন্ড দেন যদি মিথাইল হাইড্রাইড দিয়ে ট্রিট করি, তাহলে আমরা অ্যালকোহল থেকে আমরা একটা জ্যান্থেড এস্টার পাবো, ঠিক আছে? তাহলে আমরা রিএজেন্টটা বানিয়ে নিলাম, দেন আমরা যদি হিট করি তাহলে আমরা কি পাবো, অ্যালকিন পাবো প্রোডাক্ট। কিন্তু এই রিঅ্যাকশনে যাচ্ছে কিভাবে, দিস ইজ দা ট্রানজিশন স্টেট। মানে কি, এই দেখো এই আর এর পাশে কি আছে, এখানে এটা তাহলে আলফা সেন্টার, এটা বিটা সেন্টার, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনটা কি করবে, সালফার এখানে অ্যাটাক করছে, তাহলে এই বন্ডটা তৈরি হচ্ছে, এই বন্ডটা ভাঙছে, এই বন্ড এখানে ডবল বন্ড তৈরি হচ্ছে, আবার এই বন্ডটা ভেঙে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে চুগিভ রিঅ্যাকশন ইজ অ্যান এক্সাম্পল অফ এলিমিনেশন ইন্টারনাল reaction where a xanthate ester on pyrolysis form olefin product, ঠিক আছে? নেক্সট, কোপ এলিমিনেশন। কোপ এলিমিনেশনে কি হয়, আমরা একটা অ্যামিন অক্সাইড রিএজেন্ট নিই এবং তার কি করি, তার পাইরোলিসিস করি, পাইরোলিসিস করে আমরা কি পাই, একটা অ্যালকিন পাই, যেটা EI মেকানিজমের মাধ্যমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার রিএজেন্টটা বানিয়ে নিতে হবে। তাহলে এখানে আমি একটা অ্যামিন সাবস্ট্রেট নিয়েছি, টার্সিয়ারি অ্যামিন, তাকে যদি মেটাক্লোরোপারবেনজিক অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে কি হবে, এখানে আমার অ্যামিন অক্সাইড সাবস্ট্রেট তৈরি হচ্ছে, এবং সেটাকে যদি আমরা 145 ডিগ্রিতে হিট করি
তাহলে আমার একটা অ্যালকিন প্রোডাক্ট পাচ্ছি। তাহলে মেকানিজমটা কি? এই যে দেখো, এই যে হাইড্রোজেনটা আছে এবং এই এমিনটা আছে, তারা একে অপরের সঙ্গে কি পজিশনে আছে? সিন পজিশনে আছে। তার ফলে আমার এলিমিনেশনটা কি হচ্ছে? সিন এলিমিনেশন হচ্ছে, এন্ড আমি একটা অ্যালকিন প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে? 3 নাম্বার রিঅ্যাকশন, সেলেন অক্সাইড এলিমিনেশন। সেলেন অক্সাইড এলিমিনেশনে আমরা কোনো অ্যালডিহাইড বা কিটোনকে আমরা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড ডেরিভেটিভে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি রিয়েজেন্ট ইউজ করা হয়? সেক্ষেত্রে আমরা ফিনাইল সেলেনিয়াম ক্লোরাইড ইন প্রেজেন্স অফ ট্রাইইথাইল অ্যামিন ইউজ করি, এন্ড দেন ওটাকে ট্রিট করি কি দিয়ে? অক্সিডাইজ করি, তার মানে অক্সিডাইজ করি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। তাই এই স্পিসিস হলো কিটো স্পিসিস। কিটো স্পিসিস থেকে আমরা একে এনল স্পিসিসে নিয়ে এলাম। এনল স্পিসিসে নিয়ে এসে এটাকে আমরা ফিনাইল সেলেনিয়াম ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন করলাম, তার ফলে আমার এই ডেরিভেটিভটা তৈরি হলো। দেন এটাকে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে কি হচ্ছে? এই সেলেনিয়াম সেন্টারটা পাশের যে হাইড্রোজেনটা আছে তার সঙ্গে কি হচ্ছে? তাহলে সেলেনিয়াম থেকে সেলেনিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, এন্ড দেন একটা আমার ইআই এলিমিনেশন হচ্ছে, এন্ড দেন আমি একটা অ্যালকিন পাচ্ছি। বোঝা গেল? তাহলে these are some typical example of EI elimination reaction. তাহলে এলিমিনেশন ইন্টারনাল আমি এখানে শেষ করছি। কারো কিছু ডাউট আছে? EI মেকানিজম, তার এভিডেন্স, তার স্টিরিওকেমিস্ট্রি, তার রিজিওকেমিস্ট্রি, হ্যাঁ, কারো কিছু ডাউট আছে? মোনালিসা? না না স্যার। আচ্ছা, নাজমি? না স্যার। আনসি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সাগনিক? না স্যার, প্রবলেম নেই। শুভদীপ? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। সেরেস? না স্যার। সব বুঝতে পেরেছে, তাই তো? তাহলে নিজেরা একটা ভালো বই থেকে এগুলো পড়বে, ঠিক আছে? তাহলে আরো ভালো বুঝতে পারে, এবং এন থিওরির যে এক্সাম্পল গুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে যে আমি এলিমিনেশনটা পড়াবো সেটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? তবু আমি পড়িয়ে দিই, কারণ তোমাদের 4th সেমিস্টারে এই এলিমিনেশনটা আছে, ঠিক আছে? এবং এর কিছুটা পার্ট তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো। সেটা হলো আলফা অর 1-1 এলিমিনেশন, ঠিক আছে? ফর এক্সাম্পল, এই এলিমিনেশনে কোনো কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হয় না। এই এলিমিনেশনে আমার একটা কার্বিন স্পিসিস তৈরি হয়। ফর এক্সাম্পল কিভাবে হয়? তুমি যদি CH3 কে যদি একটা স্ট্রং বেস, ফর এক্সাম্পল NaOH দিয়ে অর KOH দিয়ে ট্রিট করো, তাহলে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা হলো ডাইক্লোরোকার্বিন। এই যে ক্লোরোফর্ম থেকে ডাইক্লোরোকার্বিন এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, সেটার পাথটা হচ্ছে আলফা এলিমিনেশন রিঅ্যাকশন। কিভাবে হচ্ছে? ফর এক্সাম্পল, ক্লোরোফর্ম কেমন দেখতে? এরকম। এবার আমি কি করছি? একটা বেস দিয়ে রিঅ্যাকশন করছি। তাহলে তোমরা জানো এই ক্লোরিন গুলো কি -I গ্রুপ, তার জন্য কি করবে? এই হাইড্রোজেনটা অ্যাসিডিক ইন নেচার, তাহলে এ কি করবে? এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। অ্যাবস্ট্রাক্ট করলে কি হবে? তাহলে এখান থেকে ওয়াটার বেরিয়ে গেল। তাহলে আমার কি তৈরি হলো? এরকম একটা স্পিসিস তৈরি হলো। এরপরে কি হবে? ক্লোরিন একটা গুড লিভিং গ্রুপ, তো এখান থেকে বেরিয়ে গেল উইথ ইলেকট্রন পেয়ার। তাহলে কি তৈরি হলো? আমার একটা নিউট্রাল স্পিসিস তৈরি হলো উইথ 2 ক্লোরিন। এর নাম হলো ডাই ক্লোরো কার্বিন। তাহলে যেহেতু এই সেন্টার থেকে একটা হাইড্রোজেন, মানে এটা যদি 1 নম্বর সেন্টার ধরো, এই সেন্টার থেকে একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, তার জন্য একে বলা হয় আলফা 1-1 অর
যেহেতু এটা একটা আলফা কার্বন, ওই জন্য আলফা এলিমিনেশন। তাহলে আলফা এলিমিনেশনের সাহায্যে আমরা কি তৈরি করতে পারি? কার্বিন স্পিসিস তৈরি করতে পারি। ঠিক আছে, তেমনি আরেকটা এক্সাম্পল আছে গামা এলিমিনেশন রিঅ্যাকশন, যেটা তোমরা এনটারি বইয়ে পেয়ে যাবে এক্সাম্পলটা। ফর এক্সাম্পল যদি স্পিসিস ধরো না এরকম আছে, তার সঙ্গে CH2 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 আর একটা গুড লিভিং গ্রুপ আছে ধরে নাও, এরকম যদি স্পিসিস হয়, সেখান থেকে কি হবে? এখান থেকে যদি তুমি বেস, একটা স্ট্রং বেস, ফর এক্সাম্পল ইথক্সাইড দিয়ে যদি তুমি রিঅ্যাকশন করো, তাহলে এটা তো আলফা পজিশন, তাহলে আলফা বিটা গামা, গামা পজিশন থেকে একটা প্রোটনকে ও অ্যাবস্ট্রাক্ট করে, তাহলে কি তৈরি হবে? আমার তৈরি হবে একটা কনজুগেট বেস, এটা হবে কিরকম? CH মাইনাস CH2 CH2 দেন X। এই স্পিসিসটা কি করে? এই সেন্টারটাকে অ্যাটাক করে, দেন এলিমিনেশন হয়, এবং এলিমিনেশন হয়ে আমার কি প্রোডাক্ট তৈরি হয়? ঠিক আছে, এখানে একটা রিং তৈরি হচ্ছে, CH CH CH2 CH। এই রিঅ্যাকশনটা যেহেতু কি হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার পজিশন হচ্ছে, তার জন্য ওকে বলা হয় 1,3 এলিমিনেশন অর গামা এলিমিনেশন রিঅ্যাকশন। এক্ষেত্রে আমার কি হচ্ছে? একটা 3 মেম্বার রিং তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আলফা এলিমিনেশন আর গামা এলিমিনেশন সম্বন্ধে বোঝা গেল? মনে হচ্ছে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের আজকে এলিমিনেশন পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম? E1 পড়লাম, E1 E2 পড়লাম, E1 CP পড়লাম, EI পড়লাম। ঠিক আছে, অ্যালকিনস আর অ্যালকাইনস এর एग्जांपल পড়েছিলাম কি করে তৈরি হয় E1 আর E2 আর E1 CP থেকে। মেকানিজম উইথ এভিডেন্স পড়লাম, রিঅ্যাক্টিভিটি পড়লাম, রিজিও সিলেক্টিভিটি পড়লাম, সেটজেপ ভার্সেস হফম্যান, স্টিরিও সিলেক্টিভিটি পড়লাম, আর কি কম্পারিজন বিটুইন E1 মানে এলিমিনেশন এন্ড সাবস্টিটিউশন। এটা আমরা যখন এলিমিনেশন করেছিলাম মাঝে মাঝে আমরা সাবস্টিটিউশন দিয়ে কম্পেয়ার করেছিলাম। ফর এক্সাম্পল যদি তুমি SN1 আর E1 এর কম্পারিজন করো, কি কি বলবে? কেমন ধরনের সাবস্ট্রেট লাগে, কোন ধরনের সাবস্ট্রেট আমার SN1 করে আর কোন ধরনের সাবস্ট্রেট আমার E1 করে, বোথ আর টারসিয়ারি সাবস্ট্রেট, তাই না? টারসিয়ারি সাবস্ট্রেট সব থেকে বেশি করে ভালো, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি। এর ক্ষেত্রে সলভেন্টের নেচার কি হবে? দুটো ক্ষেত্রে পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে, টেম্পারেচার ভেরিয়েশন কি হবে? লো টেম্পারেচারে কি হয়? SN1, আর হাই টেম্পারেচারে কি হয়? E1, তাই না? তেমনি যদি লিভিং গ্রুপ দিয়ে তুমি কম্পারিজন করো, বোথ দুই ক্ষেত্রে কি হয়? SN1 এবং E1 এর ক্ষেত্রে লিভিং গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যত ভালো লিভিং গ্রুপ হবে তত ভালো আমার দুটো রিঅ্যাকশনে প্রসিড করবে। আর কি নিউক্লিওফাইলের এখানে রোল কি? নিউক্লিওফাইলের এখানে কোনো রোল নেই। বোথ SN1 এর ক্ষেত্রেও নিউক্লিওফাইলের রোল নেই, আর E1 এর ক্ষেত্রে বেসেরও কোনো রোল নেই। ঠিক আছে, তেমনি যদি তুমি SN2 and E2 এর যদি কম্পারিজন করো, তাহলে SN2 এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে অর্ডার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, E2 এর ক্ষেত্রেও সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। দুই ক্ষেত্রে আমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট লাগে। ঠিক আছে, আচ্ছা এখানে যে SN2 এর ক্ষেত্রে আমার অর্ডারটা হয় 1 ডিগ্রি সব থেকে বেশি SN2 দেখায়, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। বাট E2 এর ক্ষেত্রে 3 ডিগ্রি সব থেকে ভালো দেখায়, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। কেন? কারণ 3 ডিগ্রি সাবস্ট্রেট নিয়ে তুমি শুরু করলে সেট যে প্রোডাক্ট তুমি পাও, তাই না?
এগুলো মনে আছে তোমাদের? পড়েছিল। আচ্ছা, আরেকটা কি করেছিলাম, নেচার অফ নিউক্লিওফাইল। যদি স্মল সাইজ বেস হয় তাহলে সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তার জন্য আমরা এলিমিনেশনের জন্য সবসময় বাল্কি স্ট্রং বেস ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, SN2 এর ক্ষেত্রে আমার কি অ্যাটাকটা হবে? ফ্রম দ্য ব্যাক সাইড। আর E2 এর ক্ষেত্রে কি হবে? E2 এর ক্ষেত্রে আমার হবে অ্যান্টি পেরিফেরাল। ঠিক আছে, বোঝা গেছে? আর কি, যদি নেচার অফ ইন্টারমিডিয়েট তুমি স্টাডি করো, SN1, SN2, E1, E2, E1, CB আর EI। বলো মোনালিসা, SN1 এর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট কি হবে? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। SN2 এর ক্ষেত্রে নো ইন্টারমিডিয়েট। ঠিক আছে, অনলি ট্রানজিশন স্টেট। E1 এর ক্ষেত্রে বলো, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। E2 এর ক্ষেত্রে নো ট্রানজিশন স্টেট। নো ট্রানজিশন স্টেট, নো ইন্টারমিডিয়েট, সরি, নো ইন্টারমিডিয়েট। হ্যাঁ, অনলি ট্রানজিশন স্টেট। ঠিক আছে, E1 CB এর ক্ষেত্রে নাজমি বলো কি ধরনের ইন্টারমিডিয়েট হয়? E1 CB এর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট কি রকম হয় নাজমি? নাজমি, সাগনিক স্যার হয় না। হয় না, কার্বন অ্যানায়ন। মনে রাখবে E1 CB এর ক্ষেত্রে আমার অ্যানায়ন ইন্টারমিডিয়েট হয়। ঠিক আছে, EI এর ক্ষেত্রে কি হয়? নো ইন্টারমিডিয়েট, অনলি সাইক্লিক ট্রানজিশন স্টেট। ঠিক আছে, all elimination reaction favor by high temperature, all substitution reaction favor by low temperature. ঠিক আছে, তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনে আশা করি আর কোনো কিছু ডাউট নেই তোমাদের, তাই তো? হ্যাঁ, একটা আছে ওই E1 সিরিজ। E1 CB তে ডাউট আছে? কি ডাউট আছে বলো? ওই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কি হবে? দু ধরনের হবে, দাঁড়াও, মানে রিভার্সিবলের একটা, ইরিভার্সিবলের একটা। হ্যাঁ, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম যে 2 স্টেপে হয় তাহলে অবভিয়াসলি একটা ইন্টারমিডিয়েট থাকবে তোমার, তাই না? তাহলে একটা ইন্টারমিডিয়েট থাকবে। তাই না, এরকম হবে। এবার যদি রিভার্সিবল হয় তার মানে কি, এর যে কার্ভের ভ্যালুটা নিচের দিকে থাকবে, অ্যাক্টিভেশন এনার্জি কম হবে। বোঝা গেছে? এটা সেকেন্ড স্টেপটা RDS তো, রিভার্সিবলের ক্ষেত্রে। এটা E1 CB রিঅ্যাকশন নেক্সট, হ্যাঁ, এখানে হবে কি হবে, এটা সেকেন্ড স্টেপটা RDS স্টেপ। তাহলে এই রিঅ্যাকশনে যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম তুমি ড্র করো, সেকেন্ড স্টেপটা RDS স্টেপ মানে কি, তাহলে তোমার এরকম তো হবেই। ঠিক আছে, তাহলে এটা হলো সাবস্ট্রেট, এটা হলো প্রোডাক্ট অ্যালকিন, এটা হলো কার্ব অ্যানায়ন, কার্ব অ্যানায়ন। ঠিক আছে, এবার যদি সেকেন্ড স্টেপটা RD স্টেপ হয় তাহলে অবভিয়াসলি এর যে এনার্জি গ্যাপটা হবে আর এর এনার্জি গ্যাপটা বেশি হবে। সেকেন্ড স্টেপ ইজ দ্য RDS স্টেপ। এর আগে করেছিলাম, মনে আছে যখন এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করেছিলাম রিঅ্যাকশন কাইনেটিক্সে, মনে আছে? হ্যাঁ স্যার।
তাহলে এর গ্যাপটা, এর এনার্জি গ্যাপটা বেশি বড় হবে। ঠিক আছে, এবারে যদি ইরিভার্সিবল হয় তাহলে কি হচ্ছে, ফার্স্ট স্টেপটা হচ্ছে আরডি স্টেপ। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এরকম কিছু একটা হবে। বোঝা গেছে? মোনালিসা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এই দুটোই মানে করতে হবে? হ্যাঁ, মানে এই আমরা কোন রিয়াকশনটা, এই রিভার্সিবলটাই মানে বেশি ব্যবহার করি তো? ইউআরসিবির ক্ষেত্রে না, রিভার্সিবলটাই বেশি ব্যবহার করা হয় তো, মানে বইয়েতে তো রিভার্সিবল দিয়ে দেওয়া আছে সব। আরে বই যদি রিভার্সিবল দেওয়া আছে তাহলে রিভার্সিবল দিয়ে করবে তুমি, ঠিক আছে, কিন্তু না মানে অ্যাকচুয়ালি কোনটা করবো, মানে কোনটা বেশি ইউজ হয় আর কি? কোনটা বেশি ইউজ হওয়ার ব্যাপার নয়। তোমাকে যদি এমনি কাইনেটিক্স এর বলে তাহলে তোমাকে তিনটেই বলতে হবে। ইউআরসিবি তিনটে পাথওয়েতে যায়, একটা রিভার্সিবল পাথওয়েতে, একটা ইরিভার্সিবল পাথওয়েতে, একটা আয়ন পেয়ার পাথওয়েতে। ঠিক আছে, কিন্তু তোমাদের এমনি কোয়েশ্চেন কি পড়েছে ইউএনসিবির উপরে? জেনারেলি ইউএনসিবির উপরে এক্সাম্পল বেশি পড়ে, মেকানিজমটা এক্সপ্লেন করতে বলে না। ঠিক আছে, এটা আমি পড়িয়েছিলাম তোমাদের, কারণ এগুলো তোমাদের হায়ার স্টাডিতে কাজে লাগবে, যখন মাস্টার্স করবে বা যখন পিএইচডি করবে তখন কাজে লাগবে। ঠিক আছে, আর কিছু ডাউট আছে মোনালিসা? স্যার নেই স্যার, এই বইয়ের এক্সাম্পল গুলো অনেক অনেক দেওয়া আছে। বইয়ের এক্সাম্পল মানে এনতে বলছো? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো করো। ওই সবগুলি করতে হবে, অনেক এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, যত করবে তত প্র্যাকটিস বাড়বে, তত সাবস্টেট দেখে চিনতে পারবে। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবে, তোমাদের পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো পড়ে সেই কোয়েশ্চেন গুলো কেউ তৈরি করে না। ঠিক আছে, সেই কোয়েশ্চেন গুলো আইদার মানে এনটারের বই থেকে তুমি কিছু কোয়েশ্চেন ডিরেক্টলি পেয়ে যাবে, বা অন্যান্য বই থেকে ডিরেক্টলি এরকম ঢুকে তোমার তোমার মানে জিনিসটা সড়গড় হবে, তাই না? আমি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। তো তাহলে তোমার মুখস্থ করতে আমি বলছি না, কিন্তু যত বেশি তুমি রিঅ্যাকশন গুলো নিয়ে ফ্যামিলিয়ার হবে তত বেশি তুমি অর্গানিক কেমিস্ট্রিটা মানে বুঝতে পারবে, তত বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারবে, তত ভালো পরীক্ষা হবে। ঠিক আছে, কোনো জিনিসটাই মুখস্থ করবে না। রিএজেন্ট কি দেওয়া আছে, টেম্পারেচার কি দেওয়া আছে, সাবস্ট্রেটের নেচার কিরকম আছে, সলভেন্ট কিরকম আছে, এভাবে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বাকি কারো কিছু ডাউট আছে? কারো কিছু যদি ডাউট না থাকে তাহলে আমি এখানে স্টপ করছি। স্যার বলছি আজকে নাকি? দুটো ডাউট আছে, ওটা সলভ একটু করে দেবেন না পরের দিন বলে দেবেন? আচ্ছা, বেসিক্যালি পরের দিন আর তোমাদের পড়ানোর কিছু নেই। তোমরা এবারে আমাকে বলো যে কি চাইছো। স্যার ওইটা পড়াবেন না, ওই প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের দিন প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি আর কিছু কোয়েশ্চেন তাহলে করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, শুভদীপ, শুভদীপ কি পাঠিয়েছে, আচ্ছা এটা তোমরা সবাই নিজেরা করো। শুভদীপের এই কোয়েশ্চেনটা হলো, সবার জন্য এই কোয়েশ্চেনটা দিই। শুভদীপ বলছে যে এই যে স্পিসিসটা, হ্যাঁ, পি ডবল এইচ, পি ডবল এইচ ওএইচ ওএইচ, তাই তো শুভদীপ? এখানে কি কোয়েশ্চেন আছে স্যার, এটার ফিচার প্রজেকশনটা একটু আলোচনা করে দেবেন।
ক্লাসে আমি পেরেছি, বাট একটা ডাউট আছে। কি ডাউট বলো শুভদীপ? স্যার বলছি, যখন আমি ফিচার প্রজেকশনটা করব তখন ও এইচগুলো একদিকেই আসবে না স্যার অপোজিটে থাকবে? বলো মোনালিসা, ওর কোশ্চেনের অ্যান্সার দাও। মোনালিসা, অপোজিটে কেন আসবে? করে দেখাতে হবে তো, এটা করলেই তো বোঝা যাবে। হ্যাঁ করো তো, এটা কি হবে? বাকিরাও করো, এটাকে ফিচার প্রজেকশনে আনো, কেমন দেখতে হবে। তাহলে যদি আমি এটাকে রোটেট করাই, তাহলে এই স্পিসিসটা কেমন দেখতে? স্যার আমি করেছিলাম মানে ও এইচগুলো মানে একদিকেই আসছে। হ্যাঁ করো, তারপরে বলো, বাকিরা বলো। এটা ওইচ, এটা এইচ, এটা সি ডবল এইচ, সি ডবল এইচ, তাই তো? তাহলে উপরে আমার কি আছে? সি ডবল এইচ, সি ডবল এইচ, ঠিক আছে? আর এখানে তার মানে কি আছে? এখানে হাইড্রোজেন আছে, আর এটা ওইচ। তাহলে আমরা বলেছিলাম কি, যদি এরকম হয় লেফট হ্যান্ডে থাকে, তাই না? তাহলে বলো মোনালিসা, যেটা বিলো দা প্লেন হবে সেটা কোন দিকে থাকবে, বিলো দ্য প্লেনটাই অপোজিটে থাকবে। তাই না? আর এই স্পিসিসটা কেমন হবে বলো? উল্টো দিক থেকে তুমি দেখছো, তাই না? হ্যাঁ স্যার। দাঁড়াও, আমি এটা বার করি, স্টিরিও কেমিস্ট্রিটা বার করি। Stereo chemistry. এটা দুটোই একই দিকেই তো হচ্ছে। দুটো একই দিকেই হচ্ছে। দেখো ভালো করে দেখো শুভদীপ, এই স্লাইডটা when group or atom present in lower vertical bond in the Fisher projection bent on the right side, the group present on the right side in the horizontal bond in Fisher projection, ঠিক আছে? should be written above the plane of the paper, or the group on the left side, the horizontal plane in the Fisher projection should be written on the below the paper, ঠিক আছে? আর এটা যখন রাইট সাইডে থাকবে তখন কি হবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা এটা স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ স্যার। ঠিক আছে? এইটা হ্যাঁ স্যার নিয়েছি। স্যার বলছি ওটা একবার বার করুন ওই ছবিটা, কোনটা? ওই যেটা পাঠিয়েছিলাম, যেটা আরেকটা, আঁকলেন যেটা আরেক স্যার আজকে এখন। এখন যেটা আঁকলাম, হ্যাঁ বোর্ডে আঁকলেন না সে ওই সি ডবল এইচ আর মাঝে ও এইচ আর এইচ। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি স্যার এটা ধরুন ওএস ডাস্টটা অ্যাকচুয়ালি স্যার 3D মানে রিপ্রেজেন্টেশন। আর হ্যাঁ বলছি ওটাকে এমনি যদি ইমাজিন করে দেখেও ডাইরেক্ট আঁকা যেতে পারে স্যার, ইমাজিন করে? ইমাজিন করো মানে? ধরুন মানে আমি বলছি, আমি ওই যেখানে ওএইচটা উপরের যে ওএইচটা এঁকেছেন না, ওখান থেকে আমি মলিকুলটাকে দেখছি, তাহলে তো আমি যখন দেখবো তখন 2D লাগবে। আমি মানে একদম ওএইচ আর এদিকে আছে একদম মানে প্রথমের ওএইচটা বলছি স্যার, যেটা বিলো দ্য প্লেন। হ্যাঁ হ্যাঁ, আমি ধরুন ওই ওএইচ আর তার আগে আছে অন দ্য প্লেন আছে স্যার এইচ, ওই ওএইচ আর এইচের মাঝে আমি ধরুন চোখটা রেখেছি, দিয়ে স্যার আমি ইমাজিন মানে দেখছি এবার, তো ওই অবস্থায় যেটা লাগবে ওটাই তো স্যার ফিচার প্রজেকশন আঁকা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মানে তুমি এটা বলতে চাইছো এইটা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবার স্যার আমি ঠিক ওটা আছে? ভাবছিলাম, কিন্তু দেখুন আমি যখন ওইটা মানে ফর্মুলা দিয়ে মানে আপনি যেমন শিখিয়েছেন আমি বুঝতে পেরে গেছি, এবং ওটাই আসছে স্যার ওয়েস্ট দুটো একদিকে। কিন্তু যখন আমি মানে অ্যাকচুয়ালি দেখছি না ওরকম দেখে যে ইমাজিন করাটা, ওটা কিন্তু তখন ওরকম আসছে না। ওটাই প্রবলেমটা হচ্ছে যে এরকম কেন আসবে না? দেখো, তুমি এই বরাবর তাকাচ্ছ, তাই তো? এই কম্পাউন্ডটাতে তুমি এই বরাবর তাকাচ্ছ, এই বরাবর তাকাচ্ছ, মানে কি আছে, এই এইচটা কোথায় আছে? এইচটা এখানে আছে, হ্যাঁ তাহলে এইচটা উপরে আছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ আর ওইচটা নিচে আছে, হ্যাঁ তাহলে সি ডবল এইচটা কোথায় আছে? সি ডবল এইচটা তোমার সামনে। লেফট সাইডে আছে, হ্যাঁ হ্যাঁ আর এটা যে রাইট সাইড, তাই না? হ্যাঁ তাহলে তুমি যদি তাকাও তাহলে এরকম হয়ে যাচ্ছে, সি ডবল এইচ, এইচ, হ্যাঁ। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। আর আর যদি তুমি এদিক থেকে তাকাও, এদিক থেকে তাকাও, তাহলে কি তোমার লেফট এটা, তাই না? এটা রাইট, এভাবে দেখো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার বলছি যখন স্যার আমি ওইভাবে দেখছি তখন কি ওয়েজগুলো একদিকেই আছে কি? কারণ দেখুন একটা ওইস তো মানে ওই আমার ধরুন আমি ওখানে আপনি যেখান থেকে বললেন ওখান থেকে আমি দেখছি, তাহলে একটা ওইস তো স্যার মানে বিলো দ্য মানে ওই দিকে চলে যাচ্ছে আমার বাঁ হাতের দিকে, আর একটা এই শেষের ওইসটা যেটা অ্যাবাভ দ্য প্লেন ওটা স্যার ডান হাতের দিকে চলে যাচ্ছে, ওরকম হচ্ছে নাকি স্যার? এটা তো ওয়েস্টটা এখানে আছে, হ্যাঁ এই যে, আর এই ক্ষেত্রে এটা ওয়েস্টটা এখানে আছে, না এই যে এটা এইচ, এটা ওয়েস্ট, তাই তো? হ্যাঁ স্যার। আর এটা হচ্ছে তোমার সি ডবল এইচ। হ্যাঁ তাহলে তুমি যখন তাকাচ্ছ এদিক দিয়ে তাকাচ্ছ, হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ এদিক দিয়ে তাকালে কি হবে? তোমার হাইড্রোজেনটা টপে আছে, হ্যাঁ ওয়েস্টটা বিলোতে আছে, হ্যাঁ হাইড্রোজেনটা টপ, ওয়েস্টটা বিলো, হ্যাঁ তাহলে সি ডবল এইচটা কোথায় আছে? তোমার লেফটে, হ্যাঁ আর এই গ্রুপটা আছে হ্যাঁ রাইটে। right-এ, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। এবার তুমি যখন এই এই স্পিসিসটার দিকে তাকাচ্ছ, তখন এটা তো উল্টো দিকে ঘুরে গেছে, তাই না? স্পিসিসটা, আমি মানে এই জায়গাটাতেই বলছি স্যার, মানে আমি ওই জায়গাটাতে আপনি প্রথমে যেটা বললেন ওখান থেকে পুরো মলিকিউলটা দেখে একবারে আঁকবো না, তাই তো? না না, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে? ও যদি সিঙ্গেল অ্যাটম থাকে, সিঙ্গেল স্পিসিস থাকে, তাহলে এটা খুব ভালো কাজ করে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বলছি স্যার মানে প্রবলেমটা কোথায়, মানে ধরুন আপনি যেখানে প্রথমে ছিলেন ওখান থেকেই যদি আমি এঁকে দিতাম, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি আর তলায় আর একটা মানে কি সাইডে আর একটা লাইন টানতাম, ফিচার প্রজেকশনে যেমন লাইন টানি দিয়ে আমি এঁকে দিতাম, মানে ওইসটা তখন আমার হতো যে স্যার আমার ডান হাত বরাবর হতো। হ্যাঁ। তাহলে এই এই জন্য কি করতে হয় জানো তো? ওই ওই কনফিউশনে না গিয়ে না, আচ্ছা। প্রতিটা কার্বনের না তুমি আরএস প্রজেকশন করবে, ঠিক আছে? হ্যাঁ আরএস নোমেনক্লেচার করবে। হ্যাঁ আর দেন তোমার যেটা পছন্দ, মানে তোমার যেটা স্ট্রাকচার তোমার যে ড্র করেছো হ্যাঁ। সেটা আরএস করবে। তাহলে প্রজেকশন যাই হোক আরএস নোমেনক্লেচার সেম থাকবে। আচ্ছা তোমার যদি সেম থাকে তুমি ঠিক এঁকেছো, ঠিক আছে? আচ্ছা। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর স্যার আর একটা ডাউট আছে। বলো। ওই স্যার সেকেন্ড যেটা আমি পিকচারটা এঁকেছিলাম না ওটা একবার যদি দেখান। হ্যাঁ, ওটা এঁকেছো এরকম, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। এবার এর পয়েন্ট গ্রুপ কি হবে নাকি? পয়েন্ট অফ সিমেট্রি কি হবে? হ্যাঁ স্যার, পয়েন্ট অফ সিমেট্রি আদৌ টানা যাবে, প্লেন অফ সিমেট্রি? হ্যাঁ, কেন টানা যাবে না? স্যার দেখো, স্যার এইটা আছে তোমার অ্যাবাভ দ্য প্লেট, এটা আছে হ্যাঁ বিলো দ্য প্লেট, তাই হ্যাঁ না? হ্যাঁ তাহলে তুমি যখন কল্পনা করছো মলিকুলটাকে আমি এইভাবে তাকাচ্ছ, তাহলে এরকম ভাবে দেখতে পাচ্ছ, তাহলে এই যে ফিনাইল গ্রুপটা এরকম করে আছে, হ্যাঁ আর তোমার এটা এরকম, তাহলে এটা প্লেন অফ সিমেট্রি।
যেখানে অক্সিজেন আছে, তাহলে এখানে একটা প্লেন অফ সিমেট্রি হচ্ছে না? স্যার বুঝতে পারলাম না ঠিক। হ্যাঁ, স্যার বুঝতে পারলাম না এটা একটু। বুঝতে পারলে না? এই মলিকুলটাকে এমন ভাবে ঘোরাও, এই মলিকুলটা ঘোরাচ্ছে এভাবে, রোটেট করছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে রোটেট করো 90 ডিগ্রি রোটেট করো, তাহলে তুমি 90 ডিগ্রি রোটেট করলে কি দেখতে পাবে? এই অক্সিজেনটার সঙ্গে একটা ডবল বন্ড, হ্যাঁ আর একই প্লেনে কি আছে, ফিনাইল গ্রুপটা আছে, হ্যাঁ হ্যাঁ মানে এটা একই প্লেনে আছে। হ্যাঁ। আর এই কার্বনটা থেকে আচ্ছা এরকম আছে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা নেবো। এই হ্যাঁ CH2টা এটা, হ্যাঁ যেটা অ্যাবাভ দ্য প্লেন হ্যাঁ সেটা, আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু ডাউটটা হচ্ছে ধরুন যে ফিনাইল গ্রুপের ওখানে তো স্যার কার্বনগুলো sp3, তাহলে ওগুলো কি মানে ধরুন একটা প্লেনে আদৌ আসবে কি? ধরুন sp2 হলে একটা প্লেনে চলে আসতো সবাই, ওটাই ডাউটটা আর কি। না না, একটা প্লেন আসার তো দরকার নেই, যে তোমার সিগমা প্লেনটা হবে সেই সিগমা প্লেনে এটা কি রকম স্পেসিস, এই কার্বন থেকে দুটো CH2 গ্রুপ বেরিয়েছে, তাই না? হ্যাঁ এরকম স্যার করে হ্যাঁ H H H H, হ্যাঁ তুমি যদি মিরারটা এরকম করে ড্র করো, তাহলে AH কে AH রিপ্লেস করবে, AH কে AH রিপ্লেস করবে, তাই না? হ্যাঁ স্যার আর এই যে কার্বনটা এই মিরার প্লেনের মধ্যে আছে, এই অক্সিজেন যেটা মাঝখানে অক্সিজেনটাকে হাফে ডাইসেক্ট করছে, ঠিক আছে? তাহলে বেঞ্জিনে মলিকুলার প্লেনে আছে, বুঝতে পারলাম? হ্যাঁ মানে আমি বলছিলাম স্যার ওই বেঞ্জিনের যে কার্বনগুলো আছে, ওই হুম, সিঙ্গেল বন্ডের যে কার্বনগুলো আছে 6 মেম্বার রিংয়ের, ওরা তো স্যার sp3, তাহলে ওরা কি একটা প্লেনে আসবে ওটাই বলছিলাম স্যার। বেঞ্জিন sp2 তো, sp3 কেন হবে? না স্যার আমার যেটা আছে ওটা সিঙ্গেল বন্ড আছে তো। সিঙ্গেল বন্ড, হ্যাঁ তাহলে তারা তুমি যখন ড্র করবে তখন হাইড্রোজেন গুলো কেমন থাকবে? এরকম করে থাকবে, থাকবে না? এটা একটা অ্যাবাভ দ্য প্লেনে হবে, একটা বিলো দ্য প্লেনে হবে, হ্যাঁ। তাই না? আর মানে কার্বনগুলো স্যার একটা প্লেনেই থাকবে কি? কার্বন গুলো একটা প্লেনে থাকবে, হাইড্রোজেন গুলো একে অপরকে রিফ্লেক্ট করবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তুমি এটা ভাবো যে ওই মানে চেয়ার ফর্মে আসবে কিনা? হ্যাঁ ওরকম বলছিলাম আর কি, জিজ্ঞেস করছিলাম। না না, চেয়ার ফর্ম এইভাবে তুমি দেখো না, এটাকে এইভাবে দেখবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার অ্যাকচুয়ালি মানে যদি দেখা যায় প্রপার একদম প্লেনে আসবে কি, না একটু এদিক ওদিক হবে নাকি প্লেনে আসতে গেলে? যেহেতু হ্যাঁ, এগুলো একটু তোমাকে মানে ফর এক্সাম্পল আমি যখন বলছি, হ্যাঁ ধরে নাও CH4, হ্যাঁ এই যে স্পিসিসটা, হ্যাঁ এদের অ্যাঙ্গেল কত? স্যার এদের অ্যাঙ্গেল 109 ডিগ্রি 109 ডিগ্রি 28 মিনিট, হুম, তাই তো? হ্যাঁ কিন্তু যখন তুমি সিমেট্রি প্লেনে দেখাও, তখন যে এই যে অ্যাক্সিসটা দেখাচ্ছ, এটা কি অ্যাক্সিস দেখাচ্ছ? সি C3, হ্যাঁ C3, C3 মানে কত? মানে 60 ডিগ্রি অন্তর অন্তর। তাই না? হ্যাঁ আসলে কি 120। তাহলে 120 তে আছে? অ্যাঙ্গেলটা কত? একে ও অপরের সঙ্গে 109 109 ডিগ্রি। ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ তাহলে সিমেট্রিতে তোমাকে এইভাবেই তোমাকে দেখাতে হবে যে একটাকে আমি যদি ফিক্স করি, তাহলে তিনটে গ্রুপ 180 তে কিভাবে ভাগ করে থাকে। তাহলে 360 বাই 3, না 1, বুঝতে গেল? আচ্ছা 120 ডিগ্রি, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এগুলো যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে জিনিসগুলো, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, আর ওটা যেটা বললেন ওটা মানে অ্যাজিউম করি, মানে হালকা অ্যাজিউম করে নিতে হবে তাই তো, ওটা প্লেনই আছে এই ধরেই চলবো, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার আর যদি তোমার এটা সাইক্লোহেক্সেন, এটা যদি রিং হয়, যে রিং হয়ও ফর এক্সাম্পল, এরকম যদি রিং হয়, হ্যাঁ তাহলে এই যে অ্যাক্সিয়াল, এই ইকুইটোরিয়াল, এই অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল, ঠিক আছে? হ্যাঁ তাহলে এর বরাবর যদি তুমি করো, এই হাইড্রোজেনটা আর এইখানে যে হাইড্রোজেনটা, হ্যাঁ এটা একে অপরের মিরার প্লেনে হবে। হ্যাঁ তাহলে এখানে যদি অক্সিজেন থাকে, তাহলে অক্সিজেন বরাবর এমনি করে প্লেনটা যাবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তাহলে এই হাইড্রোজেনটা রিপ্লেস, আবার এটা আর এটা, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ এইভাবে স্যার। হবে। আচ্ছা বুঝতে পেরেছি স্যার। বলো, বাকি আর কোনো কিছু ডাউট আছে?
তাহলে এর পরের দিন আমি ওই থার্মোডাইনামিক্সের ওই পার্টটা তার মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটিটা পড়িয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টারের টিউশন স্টপ করবো, ঠিক আছে? ঠিক আছে তো মোনালিসা? হ্যাঁ স্যার। ওকে, তারপরে তোমরা পরীক্ষার জন্য নিজেরা প্রিপারেশন নেবে। না আর কিছু কি তোমরা করতে চাইছো এখন, মানে কিছু মানে রিভাই? কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো, যেগুলো মানে পারবো না একবার বলে দিতে। হ্যাঁ, সেগুলো আমাকে পাঠিয়ে দিও, আমি সময় বুঝে সেরকম করে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, সেটা তো একসঙ্গে টিউশন পড়ানোর দরকার নেই, এটা ইন্ডিভিজুয়ালি তোমাদের সঙ্গে ইন্টারেকশন করলেই হবে আবার, ঠিক আছে? আর রিগার্ডিং তোমাদের এই যে ফোর্থ সেমিস্টারে, তোমাদের থার্ড সেমিস্টারে কোনো অর্গানিক ইয়ে নেই, ঠিক আছে? অর্গানিক কোনো তোমাদের পেপার নেই, ইনঅর্গানিক পেপার আছে আর ফিজিক্যাল পেপার আছে, ঠিক আছে? কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে একটা বড় পেপার আছে অর্গানিকের, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে কোনো ভালো টিচারের কাছ থেকে। ভালো টিচার কাছে বলবো না, আপনার কাছেই পড়বো। না দেখো, আমি মানে পড়াতাম তোমাদের, কিন্তু জানো তো আমি এটার জন্য অনেক আমার সময়টা দিতে হচ্ছে, পরে আবার মানে নিজের ফ্যামিলি লাইফ একটু হ্যাম্পার হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ, একদিন করে হলেও পড়াবেন, না হলে দেখুন স্যার অসুবিধা হবে। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমার পক্ষে না, মানে আমি তোমাদের দেখো এগুলো করিয়ে দিলাম, হ্যাঁ, আশা করি ফোর্থ সেমিস্টার তোমার অনেকটা সময় পাবে, তো থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলে পাবে, হয়ে যাবে। হ্যাঁ, দেখো না পড়াবেন প্লিজ, একদিন পড়াবেন, একদিন অন্তত, মানে এই থার্ড সেমিস্টারে একদিন করে পড়াবেন। আচ্ছা আপনি, হ্যাঁ আপনি পড়ালে সে সুবিধা হয়। হ্যাঁ স্যার, একদিন অন্তত দেখিয়ে দেবেন, এই না হলে কেমন হয়ে যাবে আবার। হ্যাঁ ঠিক আছে, তোমরা আপাতত তখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা দাও, ঠিক আছে? তারপর তখন আবার ডিসকাশন করে আমরা তখন ডিসাইড করবো। দেখবেন স্যার, একদিনও অন্তত আপনি পড়াবেন, মানে দুদিন যদি আপনার টাইম নাও হয়। ঠিক আছে, আমি দেখি কতজন ইন্টারেস্টেড কি হচ্ছে, হ্যাঁ, বা আমি কতটা সময় বার করতে পারছি, বোধ মানে দুদিকটা দেখে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আপাতত তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য কোনো কারণে ডাউট নেই তো? আমি যা পড়িয়েছি সবাই বুঝতে পেরেছো তো? সেরেস? না স্যার, আপাতত না, যদি হয় আপনার থেকে মেসেজ করবো। হ্যাঁ, তুমি তো অনেক, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই ক্লাসগুলো আমার যেগুলো আমি দিয়ে আছেন ওগুলো আমি কমপ্লিট করবো, যদি সমস্যা হয় আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখানে স্টপ করি। পরের দিন আমরা এই থার্মোডাইনামিক্সের ওই পার্টটা পড়াবো, মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি, হ্যাঁ, তাহলে আমাদের সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হ্যাভ এ নাইস ইভিনিং।